আহ তুমি মনে করো যে S1 দূরত্ব গেলা হচ্ছে T1 সেকেন্ডে, তুমি S2 দূরত্ব গেলা হচ্ছে তোমার T2 সেকেন্ডে, এন্ড তুমি S3 দূরত্ব গেলা সাপোজ ধরো যে T3 সেকেন্ডে। ঠিক আছে, এই হচ্ছে তোমার টোটাল গতিপথের বিষয়টা। এখন আসো, সেটা হচ্ছে যে এই যে গতিপথে তুমি যে আগাচ্ছ, এখন তোমাকে তোমাকে কি করতে হবে, এখন তোমাকে হচ্ছে গড় বেগটা বের করতে হবে। এখন আমাদের সবার মোটামুটি জানা আছে যে এস ইজ ইকুয়াল টু হচ্ছে ভিটি। তোমার এটা অলরেডি পড়ছো, এটা সমবেগের সূত্র তোমার পড়ছিলা, নিউটনের সূত্র থেকে তোমার পড়েছিল যে এস ইজ ইকুয়াল টু ভিটি। এখন তুমি তিনটা গতিপথ বের এখানে পেয়ে গেছো, তিনটা সেক্টর বের করার জন্য তুমি কি করবে, এখানে জাস্ট তুমি ভি নিবা, এখানে তুমি হচ্ছে ভি বার নিবা। গড় বেগের জন্য তোমাকে ভি বার নিয়ে আলোচনা করতে হবে, ঠিক আছে? তো তুমি কি করবা, এখানে এখানে তুমি হচ্ছে S1 S2 এন্ড S3 কে যোগ করে দিবা, এন্ড T1 প্লাস T2 এন্ড T3 কে যোগ করে দিবা। মোটামুটি তোমাদের সবার জানা আছে, এটা একদম ইজি একটা জিনিস। এটা যে তুমি কি করে ফেলবা, তুমি বের করে ফেলতে পারবা। অর্থাৎ তুমি এখানে বের করতে পারলা কি, যে ভি বার ইজ ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ এস। যদি যেহেতু আমি এখানে তিনটা সেক্টরের কথা বলছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু তিনটা সেক্টর না হতে পারে। না বললাম না যে তুমি এখানে তোমার এন তম সেক্টর হতে পারে, অনেকগুলো সেক্টর তুমি ভাগ করছো তোমার গতিপথটাকে, টোটাল গতিপথটাকে। এটা তোমার হচ্ছে নাম্বার অফ টাইম, সামেশন অফ টাইম। এটা ধরলা তুমি হচ্ছে একটা, ধরলা যে টাইপ ওয়ান, গড় বেগের টাইপ ওয়ান, খুবই ইজি একটা টাইপ ছিল, তাই না? এবার আসো, যদি একটু ভেরিয়েশন আসে এখানে, মনে করো যে এবার যদি আমি টাইপ টু দেখি, ধরো যে যদি এবার আমি টাইপ টু তোমাদেরকে দেখাই, এখানে সাপোজ ধরো যে এবার তোমাকে বলে দিল যে প্রতিটা গতিপথ সমান। অর্থাৎ তুমি হচ্ছে এবার মনে করো যে এস দূরত্ব অতিক্রম, মনে করো তুমি 10 মিটার দূরত্ব অতিক্রম করছো প্রথমবারে 2 সেকেন্ডে, দ্বিতীয়বারে মনে করো তুমি 10 মিটার দূরত্ব অতিক্রম করছো মনে করো যে 5 মিনিটে, এরপরে বা সেকেন্ড তৃতীয় নাম্বার সেক্টরে তুমি যে মনে করো 10 মিটার দূরত্ব অতিক্রম করছো 7 সেকেন্ডে। অর্থাৎ তোমার ভেলোসিটি কম বেশি হওয়ার কারণে তোমার টাইমটা বেশি লাগছে বা কম লাগছে, বাট এস যেটা বা তোমার যে ডিসপ্লেসমেন্ট যেটা, সেটা তোমার কিন্তু সমান লাগছে। ঠিক আছে, এই ক্ষেত্রে কি হবে, অর্থাৎ টাইপ টু যদি আমি বলি, তাহলে এই ক্ষেত্রে কি হবে, তাহলে এটা তোমার হচ্ছে টাইপ ওয়ান এর জন্য। যদি টাইপ টু বলি তাহলে কি হবে, এটা তাহলে আবার সেম ফর্মুলা, রাইট? সেম ফর্মুলা, যে তোমার হচ্ছে তাহলে এই একই জিনিস করবো আমরা, তাহলে এস ডিভাইড বাই হচ্ছে T1 প্লাস T2 প্লাস T3। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, সুতরাং আচ্ছা না, এখানে সুতরাং পরে দিই, আগে তাহলে এখানে লিখতে পারি আমরা কি, যে 3s ডিভাইড বাই কি, T1 প্লাস T2 প্লাস T3। এখন তোমাদের মোটামুটি সবার জানা আছে একটা বিষয়, সেটা কি জানো, যে যদি হচ্ছে আমি টিটাকে নিয়ে আলোচনা করি, দেখো একটু খেয়াল করে এখানে টি, তুমি যদি টিটাকে একটু ভালো মতো খেয়াল করে দেখো, এখান থেকে তুমি কি কি বলতে পারো, যে টি ইজ ইকুয়াল টু হচ্ছে এস বাই ভি, টি ইজ ইকুয়াল টু হচ্ছে এস বাই ভি, তাই না? তাহলে যদি আমি T1 বের করতে চাই তাহলে কি করবো, T1 ইজ ইকুয়াল টু হচ্ছে এস বাই ভি ওয়ান, T2 ইজ ইকুয়াল টু হচ্ছে এস বাই ভি টু, T3 ইজ ইকুয়াল টু হচ্ছে এস বাই ভি থ্রি। কেন ওখানে সবগুলো সেম সেম রাখলাম, ওই যে আগেই বললাম যে ডিসপ্লেসমেন্ট সব জায়গায় সমান টাইপ টু তে, এই যে 2 নম্বরে টাইপ টু তে ডিসপ্লেসমেন্ট সব জায়গায় সমান বলতেছি। তো ইন দ্যাট কেস তাহলে কি হচ্ছে, এখানে যদি আমরা এখানে ভ্যালুগুলো বসাই দিই, তাহলে 3s ইজ ইকুয়াল টু T1 এর ভ্যালু হচ্ছে এস বাই ভি ওয়ান, এস বাই ভি টু, এস বাই ভি থ্রি। তো এখান থেকে দেখো এস কমন নিলে এস এস কাটা, তাহলে আমি আলটিমেটলি যেটা পাচ্ছি যে 3/1/v1 প্লাস 1/v2 প্লাস 1/v3। ঠিক আছে, এটা আমরা পেলাম। ওকে, তাহলে এটা যদি পেয়ে থাকি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে তাহলে এখানে পারি যে 3/3 সামেশন অফ 1/v। ঠিক আছে না? তাহলে কি পাচ্ছি আমরা এখানে, যে বি বি বার ইজ ইকুয়াল টু, আমরা এখানে পাচ্ছি হচ্ছে ভি বার ইজ ইকুয়াল টু 3/সামেশন অফ 1/v। বিষয়টা হচ্ছে এবার তুমি বলতে পারো ভাই এখানে 3 কেন লিখলেন আপনি? হ্যাঁ, আমি তোমাকে আগেই বলছি যে এখানে কিন্তু এন এন টার্মস অফ সেক্টর থাকতে পারে, এখানে কিন্তু অসংখ্য সেক্টর হতে পারে। তুমি তোমার গতিপথটাকে মনে করো যে 100 ভাগে ভাগ করছো। তো আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তাহলে এখানে তুমি লিখতে পারো যে ভি বার ইজ ইকুয়াল টু হচ্ছে এন বাই সামেশন অফ 1/v। অর্থাৎ সকল যে ভেলোসিটি গুলা, তুমি ভেলোসিটি গুলোকে তুমি যদি যোগ করে দাও, যোগ করার পরে তুমি যেটা পাবা, দেখো যেখানে কি করছে, দেখো যে সবগুলো ভেলোসিটিকে 1 বাই আকারে 1/v 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 এভাবে করে যোগ করে দিচ্ছে। যোগ করে যেটা আমাদের হচ্ছে যতগুলা সেক্টর, যতগুলা আমি ভাগ নিচ্ছি এখানে, সেগুলোকে তুমি উপরে বসাই দিবা জাস্ট। এন এন মনে করি এন এর ভ্যালু হচ্ছে 100টা ভাগে তুমি ভাগ করছো, সো ইউ ক্যান জাস্ট পুট দ্য ভ্যালু অফ এন, দ্যাট ইজ 100। সো দিস ইজ দ্য ফর্মুলা অফ ইয়োর মিন ভেলোসিটি বা গড় বেগ। ঠিক আছে, হ্যাঁ টাইপ টু, এটা হচ্ছে টাইপ টু, যখন তোমার হচ্ছে কি, যখন তোমার হচ্ছে যে এস সমান, আর এটা কি, এটা তোমার হচ্ছে ভিন্ন, সবকিছুই ভিন্ন ভিন্ন। এটা তোমার মনে করো যে টাইপ টু গেল গড় বেগের ক্ষেত্রে।
এবার আসো তাহলে আমরা এবার আরেকটা টাইপ দেখে ফেলি, সেটা হচ্ছে যে টাইপ 3 তে মনে করো দেখে ফেলি আমরা যে এই সেম জিনিসটা আমরা করব, ঠিক আছে? মনে করো যে এখানে লিখি, যেহেতু আসলে আমাদের জায়গা শর্ট এখানে, তো মনে করো যে এখানে লিখি ধরো যে টাইপ 3। এবার মনে করো বললাম তোমার যে সবগুলা টাইম সমান, সবগুলা বলে দিলাম, এবার হচ্ছে তোমার টাইমটা সমান, ঠিক আছে? তাহলে সবগুলা মনে করো টি দিয়ে দিচ্ছি এবার, তাহলে টি টি টি। বাট এবার ডিস্টেন্সটা বলে দিলাম তোমাকে, ধরো যে S1 S2 S3, অর্থাৎ তুমি মনে করো যে 5 মিটার গেছো 2 সেকেন্ডে, তুমি 10 মিটার গেছো 2 সেকেন্ডে, তুমি 15 মিটার গেছো 2 সেকেন্ডে, টাইমটা সেম, ডিস্টেন্সটা ভিন্ন। আমরা আবারও সেম জিনিসে আসবো, তাহলে এবার আসলে লিখতে পারো তুমি যে ভি বার ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে আমাদের S1 + S2 + S3, তো যে S1 + S2 + S3, ঠিক আছে? তার মানে আমাদের সবগুলো এখানে কি হচ্ছে, ডিস্টেন্স গুলা ভিন্ন হচ্ছে, আর টাইমটা কি হবে, T+T+T, ইট মিনস 3T, ঠিক আছে? 3T। তাহলে আমাদের ফর্মুলা জানি আমরা যে S ইজ ইকুয়াল টু হচ্ছে VT, সো উই ক্যান পুট দ্য ফর্মুলা যে V1T + V2T, ঠিক আছে? V2T, বেগগুলা কিন্তু ভিন্ন হবে, অবশ্যই বেগগুলা ভিন্ন হবে, প্লাস V3T, এবং টাইমটা কি হবে, সব জায়গায় সমান হবে, তাহলে টি। এখানে কি পাচ্ছি, তাহলে দেখো টি গুলো কমন কি হবে, টি টি কাটা, সো V1 + V2 + V3 ডিভাইড বাই টি। তাহলে দেখো মোট 3টা ফর্মুলা আমি এখানে পেয়ে গেছি, এটা নাম্বার 3। তো একটা হচ্ছে যে যখন টাইম সমান তখন হচ্ছে কি বলো যে V1 + V2 + V3 ডিভাইড বাই টি, এখানে কিন্তু ভি করা থাকতে পারে, এখানে কিন্তু এন টার্মস অফ ভি থাকতে পারে, এন টার্মস অফ, অর্থাৎ তুমি এখানে বলতে পারো যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ ভি ডিভাইড বাই টি, মানে যে টাইমটা তোমাকে দেওয়া থাকবে সেই টাইমটা তুমি জাস্ট ভাগ করে দিবা সকল বেগের সামেশনটা নিয়ে। আর এটা কি পাচ্ছি যে ভি বার ইজ ইকুয়াল টু হচ্ছে এন বাই সামেশন অফ 1/v, ঠিক আছে? এর উপরটা কি পাচ্ছি, উপরটা তোমার পাচ্ছি হলো যে যে কোনো কিছু হতে পারে, যতগুলো ভি থাকবে অতগুলো, যতগুলো এস থাকবে অতগুলো এস উপরে বসাবা, যতগুলো টি থাকবে অতগুলো টি নিচে বসাবা। ইট ক্যান বি এনি নাম্বার, মানে এটা কিন্তু ভিন্ন একটা সংখ্যা হতে পারে, ঠিক আছে? একটা ভিন্ন সংখ্যা। তো তাহলে এটা গেল, তাহলে আমরা মোটামুটি তাহলে আই থিঙ্ক গড় বেগটা তোমাদের ক্লিয়ার করতে পারছি। তো তোমাদের যারা যারা আমাকে জুমে দেখতে পাচ্ছ, যারা তোমার জুমে কানেক্টেড আছো, তোমরা হচ্ছে আমাকে জুমে কোয়েশ্চেন করতে পারো। আর আহ, যারা যারা তোমার হচ্ছে ফেসবুকে দেখতেছো আমাকে, তোমার কাইন্ডলি হচ্ছে ফেসবুকে আমাকে মেসেজ করবা বা কমেন্টে বলো যে ভাই আমি হ্যাঁ বুঝতে পারছি, তাহলে আমি নেক্সট টপিকে চলে যাবো। আমাদের আজকে অনেক আহ, মানে পরন্ত বস্তু নিয়ে আমাদের বেশ কিছু কথা বলতে হবে এখানে। হ্যাঁ, তাহলে একজন কোশ্চেন করছো যে ভাইয়া 3 নং কেসটা কি টি দিয়ে ডিভাইড হবে? টি তো কাটা যায়। হ্যাঁ, ও আচ্ছা সরি, টি দিয়ে কাটা হবে না, থ্যাংক ইউ সো মাচ। 3 দিয়ে কাটা হবে না, এটা তোমার হচ্ছে 3 দিয়ে কাটা হবে, মানে এন দিয়ে কাটা হবে, এন দিয়ে, বুঝতে পারছো? এটা তোমার হচ্ছে টি টি কাটা গেছে, সরি। তাহলে তোমার হচ্ছে এখানে কি হবে, এটা তোমার 3T, তো তো এখানে তোমার 3 কাটা গেলে কি হবে, এটা হবে 3 জাস্ট, মানে টি তো কাটা চলে গেছে তাই না, তাহলে 3 হবে জাস্ট। তো যদি তুমি হচ্ছে পুরো সামেশন নাও, তাহলে তুমি এখানে লিখতে পারো হচ্ছে এন, যতগুলো তুমি সংখ্যা নিছো অতগুলো তুমি জাস্ট এখানে ভাগ করে দিচ্ছ এন, ঠিক আছে? তো ভি বার ইজ ইকুয়াল টু সামেশন অফ ভি বাই এন হবে এটা। থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ, তাহলে এবার আসি। সো আই হোপ তোমাদের তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন নাই, সো আমি তাহলে চলে যাচ্ছি হচ্ছে এবার পরন্ত বস্তুতে, এবং এটা খুবই এফেক্টিভ একটা ইয়া হবে। ভালো মতো সবাই লক্ষ্য করবো আমি কি বলতেছি না বলতেছি, এবং ফলো করবো আমাকে। 3টা কেস দেখাবো, পরন্ত বস্তু বা তোমার হচ্ছে একটা উচ্চতায় নিক্ষিপ্ত বস্তুর টোটাল 3টা কেস দেখাবো। 3টা কেস যারা যারা ভালো মতো বুঝতে পারবা তাদের কাছে এই গতিবিদ্যার পরন্ত বস্তু বা একটা উচ্চতা নিক্ষিপ্ত বস্তু, নিক্ষিপ্ত বা পরন্ত যেটাই হোক না কেন, তোমাদের সবার এই টপিকে আর কোনো ধরনের কোয়েশ্চেন থাকবে না, এবং তোমার যে কোনো ম্যাথ এনি টাইম সলভ করতে পারবা উইথাউট এনি হেজিটেশন। তো ভালো মতো সবাই খেয়াল করো, নিক্ষিপ্ত বস্তু এবং দুটা, এইখানে মোট 3টা কেস দেখাবো, এই মধ্যে প্রথম কেসটা হচ্ছে পরন্ত বস্তু, দ্বিতীয় কেসটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, তৃতীয় কেসটা হচ্ছে একটা স্পেশাল কেস, যেটা পরীক্ষা বেশি আসে, বুঝতে পারছো? তাহলে ভালো মতো বুঝবা। পরত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর গতিগুলোকে বিশ্লেষণ করার জন্য আমি একটা রুল এখানে তোমাকে দেখাবো, সেই রুলটাকে বলি হচ্ছে আমি সাইন রুল। সাইন রুল, দিক, দিক নির্দেশনা, ঠিক আছে? মানে দিক, সাইন রুল, ঠিক আছে? এই সাইন রুলটা যে বুঝতে পারবে তার কাছে আসলে এই গতি নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না। তো আমি চলে আসি কেস ওয়ানে, এন্ড দ্যাট ইজ কেস ওয়ানটা হচ্ছে তোমার আহ পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তু, ঠিক আছে? পরন্ত বস্তু। এখন আসো পরন্ত বস্তুর মধ্যে ভালো মতো বুঝবা। মনে করো যে একটা
এখানে একটা ডিস্টেন্স আপাতত দেওয়া আছে, মনে করো এখানে একটা বিল্ডিং দেওয়া আছে। এখন এই বিল্ডিং থেকে মনে করো তুমি একটা বলকে নিচে ফেলতেছো বা নিচে তুমি ছেড়ে দিছো। অর্থাৎ তুমি একটা বলকে ধরে ধরে রাখছিলা, সেই বলটাকে তুমি হচ্ছে এখন ছেড়ে দিলা। তাহলে বলটা কি হবে, একদম নিচে নিচে পড়বে যতক্ষণ পর্যন্ত সে মাটিতে যে আঘাত না করবে। ওকে, এটুকু বুঝলাম আমরা। তাহলে আহ এই যে সে যে উপর থেকে নিচে দিকে পড়তেছে, তার যে গতিপথটা, এখন তার এই গতিপথটার মধ্যে কি কি ঘটনা ঘটতেছে ভালো মতো খেয়াল করবা। আমি এখানে সাইন রুল তোমাকে শেখাচ্ছি। সে যখন তোমার হাত থেকে মুক্ত হইলো, মুক্ত হওয়া অবস্থায় সে যে নিচে পড়তেছে, অর্থাৎ তার যে আদি বেগটা, তার আদি বেগটা কোন দিকে, উপরের দিকে না নিচের দিকে? অবভিয়াসলি নিচের দিকে সে পড়তেছে। তাহলে আমরা বলতে পারি এখানে যে ইউ হচ্ছে নিচের দিকে, ইউ হচ্ছে নিচের দিকে, ঠিক আছে। এরপরে আসো যে ও যে দ্রুততর অতিক্রম করতেছে, ও যে ও যে তোমার হাত থেকে সে যে মাটিতে পড়তেছে, ধরো যে এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে তোমার তোমার হাতটা। তো এই যে ও হাত থেকে যে বাড়িতে পড়লো, এই যে ডিস্টেন্স টুকু, তো উপর থেকে নিচের দিকে পড়তেছে, এই ডিস্টেন্স টুকু কোন দিকে সে অতিক্রম করতেছে? সে কি উপরের দিকে অতিক্রম করতেছে নাকি নিচের দিকে অতিক্রম করতেছে? সে কিন্তু নিচের দিকে অতিক্রম করতেছে। সো ইট মিনস তার যে এইচ, অর্থাৎ তার যে অতিক্রান্ত দূরত্ব, হাইট, টোটাল হাইটটা তার, এটা কি হবে? নিচের দিকে হবে, তাই না? এরপরে আসো, সে তোমার কি করতেছে এখানে, সে তোমার উপর থেকে নিচের দিকে পড়লো। এখন ভূমিতে আঘাত করার, এই ঠিক ভূমিতে আঘাত করার পূর্ব মুহূর্তে তার বেগটা কত হবে, তার শেষ বেগ। শেষ বেগকে আমরা কি কি দ্বারা লিখি? ভি দ্বারা লিখি। তাহলে তার ভিটা কোন দিকে হবে? অবভিয়াসলি ভূমির দিকে। তাহলে কি ভিটা কি নিচের দিকে? এবং অবভিয়াসলি আরেকটা টার্ম খুবই সবাই তোমার জানো, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন অর্থাৎ গ্র্যাভিটি বা অভিকর্ষ ত্বরণ, এটাও কোন দিকে অলওয়েজ কাজ করে? নিচের দিকে কাজ করে। এখন সাইন রুলটার উদ্দেশ্যটা বুঝো। সাইন রুলটার উদ্দেশ্যটা হচ্ছে যে যেই দিকটা তোমার হচ্ছে মানে যেদিকে কম্পোনেন্টস গুলা সবচেয়ে বেশি কাজ করবে, তুমি সেই দিকটাকে পজিটিভ ধরবা। সবাই লিখে রাখো খাতার মধ্যে যে যেই দিকে কম্পোনেন্টস গুলা বেশি কাজ করবে সেই দিকটা হচ্ছে পজিটিভ। আমি আবারও বলতেছি, যেদিকে কম্পোনেন্টস বেশি কাজ করবে সেদিক পজিটিভ ধরে নিব, পজিটিভ ধরে নিব, ঠিক আছে। এখন এখন আসো, আহ বিষয়টা হচ্ছে এবার যে আহ, এখানে তাহলে কি হচ্ছে যে সবগুলো কম্পোনেন্ট গুলো কিছু কাজ করতেছে, নেগেটিভ দিকে মানে নিচের দিকে কাজ করতেছে, তাই না? তার মানে নিচের দিকটাকে আমি ধরে নিলাম হচ্ছে পজিটিভ দিক। দিস ইজ দ্য পজিটিভ সাইড এন্ড দিস ইজ দ্য নেগেটিভ সাইড। ওকে, উপর দিকটা পজিটিভ ধরতেছে, নিচের দিকটা নেগেটিভ ধরতেছে। এখন আমাদের কি কি ফর্মুলা ছিল, নিউটনের ফর্মুলা গুলা? আমাদের নিউটনের ফর্মুলা গতির মধ্যে কি কি ফর্মুলা ছিল? যে একটা তোমার ছিল যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, দেন তোমার হচ্ছে যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। তোমাদের সবারই ফর্মুলা জানা আছে, তাই না? এবার আসো, এই ফর্মুলাগুলো যদি আমরা এখানে অ্যাপ্লাই করি পরন্ত বস্তুর ক্ষেত্রে, তাহলে সেখানে কি লিখতে পারি আমরা? নাম্বার ওয়ানে আসো। নাম্বার ওয়ান তুমি কি ফর্মুলা লিখবা দেখো খেয়াল করে। নাম্বার ওয়ান হচ্ছে যে ভি, যে দিকটা পজিটিভ ধরতেছো তাহলে ভি কি হচ্ছে? ভি হচ্ছে পজিটিভ দিক। এখন মানে নিচের দিকটা কি পজিটিভ দিক, এখন বি কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, তো বি হচ্ছে প্লাস। বি হচ্ছে প্লাস ইজ ইকুয়াল টু ইউ কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, নিচের দিকটা কি পজিটিভ, তাহলে ইউ হচ্ছে প্লাস, দেন প্লাস সূত্রে প্লাস। এরপরে এ কি লিখবে এখানে? এখানে কিন্তু এ লিখবে না, মাথা রাখো পরন্ত নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অলওয়েজ এ হয়ে যায় হচ্ছে জি। তো এখানে কোনো এ নাই, এখানে অলওয়েজ জি কাজ করবে, অভিকর্ষণ ত্বরণ কাজ করবে, ঠিক আছে। তাহলে আসো, আহ তাহলে জি কোন দিকে কাজ করবে? নিচে দিকে কাজ করবে। টাইম তো হচ্ছে একটা তোমার হচ্ছে একটা ফোর্থ কম্পোনেন্ট, এটা টাইম নিয়ে আসলে কোনো ঝামেলা নেই। টাইম তো কোনো পজিটিভ হয় না নেগেটিভ হয় না, তাই না? টাইম তো টাইমই। তো এখানে আসলে যা খুশি তাই হোক হোক না কেন, দেখার বিষয় না। তার মানে যেহেতু নিচে দিকে পজিটিভ ধরছো এন্ড ভি নিচে দিকে কাজ করতেছে, সো ভি পজিটিভ, ইউ নিচে দিকে কাজ করতেছে, ইউ পজিটিভ। তো এটা এই প্রথম ফর্মুলা আমাদের ক্লিয়ার পরন্ত বস্তুর ক্ষেত্রে। নাম্বার টু তে আসো, ভি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ। এখানে তুমি কি লিখবা তাহলে? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ। এখানে কেন প্লাস হইলো? কারণটা হচ্ছে যে জি, জি পজিটিভ, এইচ পজিটিভ, অ্যাজ বিকজ অফ নিচের দিকটা কি পজিটিভ এন্ড তারা সবাই নিচের দিকে ক্রিয়া করতেছে, এন্ড ডিটাও কি পজিটিভ। নাম্বার থ্রি কি হবে? সেম। তাহলে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো এই তিনটা ফর্মুলা তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। কেস টু তে চলে আসি আমরা এবার। ভেরিয়েশন, এখন তুমি ভেরিয়েশন দেখবা। নিক্ষিপ্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হবে? এবার মনে করো, ধরো তুমি এখানে দাঁড়ায় আসো, মনে করো তুমি যেখানে এখানে দাঁড়ায় আসো, তারপর ধরো
ঠিক আছে? তো এখন তুমি হচ্ছে একটা বলকে ঠিক খাড়া উপরের দিকে নিক্ষেপ করলা, খাড়া উপরের দিকে তুমি হচ্ছে নিক্ষেপ করলা। এখন ভাইয়া জিনিসটা চিন্তা করে দেখো, তো তুমি একটা বস্তুকে হচ্ছে খাড়া উপরের দিকে নিক্ষেপ করতেছো, ইট মিনস তুমি যখন নিক্ষেপ করতেছো, ওই নিক্ষিপ্ত হওয়ার সময় ওই যে বলটার ভেলোসিটি কোন দিকে হবে? উপরের দিকে হবে, তাই না? ভেলোসিটি কোন দিকে হবে? উপরের দিকে হবে। ইট মিনস এটা যে ইউটা কোন দিকে? উপরের দিকে। এবার আসো, সে হচ্ছে একটা ডিস্টেন্স কভার করতেছে, সে একটা ডিস্টেন্স অতিক্রম করতেছে, যেভাবে করে সে একটা ডিস্টেন্স অতিক্রম করছিল এইচ, তাই না? সে এইচ ডিস্টেন্স অতিক্রম করছিল, সেম ভাবে কি হবে, সেও কি একটা এইচ ডিস্টেন্স কি হবে, সে অতিক্রম করবে। ধরো যে সে এইচ ডিস্টেন্স অতিক্রম করবে। এখন সেই অতিক্রমটা কোন দিকে করতেছে? উপর দিকে করতেছে নাকি নিচের দিকে করতেছে? অবভিয়াসলি উপরের দিকে করতেছে, রাইট? তার মানে এইচটা কোন দিকে হবে? উপরের দিকে হবে, উপরের দিকে। এবার আসো, সে যখন একটা ডিস্টেন্স অতিক্রম করার পরে এক সময় গিয়ে তার ভেলোসিটি কি, মানে তার ভেলোসিটি তো আর ইনফিনিটি ভেলোসিটি না, তার ভেলোসিটি তো এক সময় গিয়ে জিরো হয়ে যাবে। কারণটা কি আমরা সবাই জানি যে সে এক সময় জিরো হয়ে যাওয়ার পরে সে কি করবে? সে আবার মাটির দিকে পতিত হওয়া শুরু করবে। সে একটা ডিস্টেন্স উপর দিকে উঠলো, তার ভেলোসিটি জিরো হয়ে গেছে, সে আবার তখন নিচের দিকে পড়তে থাকবে। তার মানে একটা ডিস্টেন্স পার হওয়ার পরে সে ভি ভেলোসিটি অর্থাৎ শেষ বেগ, সে শেষ বেগে পতিত হবে, এবং তার শেষ বেগটা কোন দিকে হবে? অবভিয়াসলি উপরের দিকে হবে। কিন্তু যেটা গ্র্যাভিটেশনাল অ্যাসেলারেশন, এই গ্র্যাভিটেশনাল অ্যাসেলারেশনটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, তাই না? দেখছো, তার মানে কিন্তু এখানে তিনটা দিক উপরের দিকে। এখন তুমি বিষয়টা বুঝো, যে তোমাকে আমি আবারও বলছি যে যে দিকে কম্পোনেন্টস বেশি কাজ করবে সেদিক থেকে তুমি পজিটিভ ধরে নিবা। এখন দেখো তো এখানে এই একটা, দুইটা, তিনটা, মোট তিনটা কম্পোনেন্টস উপরের দিকে কাজ করতেছে, আর নিচের দিকে কাজ করতেছে কে? গ্র্যাভিটেশনাল অ্যাসোসিয়েশন বা গ্র্যাভিটি, অভিকর্ষ ত্বরণ। তার মানে কোন দিকে কাজ করার হার বেশি? উপরের দিকে কাজ করার হার বেশি। তাহলে তুমি এবার উপরের দিকটাকে পজিটিভ ধরে নাও, উপরের দিকটাকে তুমি হচ্ছে পজিটিভ ধরে নাও, আর নিচের দিকটাকে তুমি হচ্ছে নেগেটিভ ধরে নাও। এবার তুমি তাহলে ফর্মুলা গুলো এক এক করে লেখো। নাম্বার ওয়ান, তাহলে ভি কোন দিকে? ভি উপরের দিকে, উপরের দিক কি? পজিটিভ, সো রাইট পজিটিভ, সো ভি ইজ ইকুয়াল টু ইউ কোন দিকে? উপরের দিকে, উপরের দিকটা কি? পজিটিভ, সো রাইট প্লাস ইউ। এরপরে আসো, জি কোন দিকে? নিচের দিকে, উপরের দিকে কি? পজিটিভ, নিচের দিকে কি? নেগেটিভ, সো মাইনাস জিটি। বুঝতে পারছো সবাই এবার? তাহলে দেখো, বুঝতে পারলে সবাই একটু আমাকে কাইন্ডলি হচ্ছে কমেন্টের মধ্যে লিখবা যে ভাইয়া বুঝতে পারছি। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস জি এইচ। সেম ভাবে এইচ উপর দিকে, কিন্তু জি যেহেতু নিচের দিকে, সো অবভিয়াসলি জি এর কারণে নেগেটিভ চলে আসতেছে। নাম্বার থ্রি, এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই জি এর কারণে কি হলো? সবগুলো সূত্রের মধ্যে মাইনাস চলে আসলো। এটাও তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে বলবা যে ভাইয়া বুঝতে পারছি। এবার আসো আমাদের স্পেশাল কেস। এটা তোমাদেরকে ভালো মতো বুঝতে হবে, ভালো মতো একদম 100% ক্লিয়ার হতে হবে এই কেসটাতে। স্পেশাল কেস, এবার আসো, খুবই একটা তোমাকে জাস্ট একটা আমি একটা মানে একটা ঘটনা বলবো, একটা একটা ঘটনা ইমাজিন করতে বলবো। তুমি যেটা ইমাজিন করবা এখন, ঠিক আছে? মনে করো যে তুমি হচ্ছে একটা অ্যাপার্টমেন্টে বা অ্যাপার্টমেন্ট বা একটা শপিং মলে উঠছো, মানে ঢুকছো। এখন তুমি হচ্ছে ধরো যে 10 তলায় যাবা। এখন 10 তলায় যাওয়ার জন্য তুমি হচ্ছে অবভিয়াসলি যে ক্যাপসুল যে লিফট গুলো আছে, ক্যাপসুল লিফট, তুমি ধরো সেই ক্যাপসুল লিফটে উঠছো। এখন সেই ক্যাপসুল লিফট ধরো যে তুমি, তোমার হাতে একটা বল আছে, তুমি হচ্ছে ওই লিফটের মধ্যে তুমি উঠছো। এখন তুমি হচ্ছে উপর দিকে উঠতেছো। এখন 10 তলায় তুমি যাবা, 10 তলায় যাওয়ার আগে সাপোজ ধরো যদি 5ম তলায় আসার পরে তোমার হাত থেকে বলটা পড়ে গেল, অবভিয়াসলি লিফটের বাইরে পড়ে যায় নাই, তুমি তো লিফটের মধ্যেই আসো, অর্থাৎ তোমার হাত থেকে বলটা পড়ে গেছে, লিফটের মেঝের মধ্যে পড়তেছে। ধরো যে এই হচ্ছে তো, এই হচ্ছে লিফট, ধরো যে এই হচ্ছে লিফট, তুমি হচ্ছে এখানে দাঁড়ায় আছো সাপোজ ধরো, তোমার হাতে হচ্ছে একটা বল আছে, লিফটটা উপরের দিকে উঠতেছে। লিফটটা কিন্তু ওই দেখো যে এটা 0 তলা, এটা 10ম তলা। মনে করো যে 5ম তলায় এসে তুমি হচ্ছে তোমার হাত থেকে বলটা পড়ে গেল। বলটা কোথায় কোথায় পড়লো? বলটা তোমার হচ্ছে লিফটের মেঝেতে পড়লো। আর লিফটটা কোন দিকে উঠতেছে? লিফটটা কিন্তু উপর দিকে উঠতেছে। বুঝতে পারছো সবাই? এই বিষয়টা সবাই একটু ভালো মতো বুঝবা। এখন তোমাকে হচ্ছে এই বলের গতি নিয়ে আলোচনা করতে হবে। বলের গতি নিয়ে তোমাকে হচ্ছে এখন ফর্মুলা ডিরাইভ করতে হবে। খুবই স্পেশাল কেস। বলটা একই সাথে উপরের দিকে উঠতেছে, আবার একই সাথে নিচের দিকেও নামতেছে। যদিও সে ভূমিতে পতিত হচ্ছে না, বাট স্টিল ওটা কিন্তু একটা ডিস্টেন্স কভার করতেছে উপরের দিকে লিফটের সাথে সাথে। বিকজ যেহেতু তুমি লিফটে আসো, অবভিয়াসলি তোমার গতিও কি লিফটের গতির সমান হবে।
তোমার গতিও কিন্তু পরম গতি হয়ে যাবে লিফটের মতো করে, যেভাবে করে পৃথিবী ঘুরতেছে, আমরা পৃথিবীর সাথে সাথে ঘুরতেছি, আমরা পরম গতিতে ঘুরতেছি, ঠিক তেমনি লিফটের সাথে তোমার কিন্তু গতিটা পরম গতিতে পতিত হবে। এন্ড বলটার গতি কিন্তু পরম গতিতে উপরের দিকে উঠতে থাকবে। পাশাপাশি তোমার হাত থেকে বলটা পড়ে যাওয়ার কারণে বলটা নিচের দিকে পড়তেছে। তো দুইটা কেস কিন্তু একই সাথে দুটা গতি এখানে চলে আসতেছে। এবার ভালো মতো লক্ষ্য করে দেখো ঘটনা কি ঘটতেছে। আমি কিন্তু এখানে বলের গতি নিয়ে কথা বলতেছি, লিফটের গতি নিয়ে না, বলের গতি। ঠিক আছে, বলের গতিটা কিন্তু মেইনলি কিন্তু বলের গতি নিয়ে এখানে আলোচনা করতেছি। তাহলে এবার আসো বলের গতিতে। বলটা যখন আদি অবস্থান থেকে যখন যাত্রা শুরু করছিল লিফটের জিরো তলা থেকে, গ্রাউন্ড ফ্লোর থেকে, তখন বলটার আদি বেগ কোন দিকে ছিল? উপরের দিকে। 100% তোমাদের সবার মনে হয় এটা, কারো কোনো ডাউট নেই এই বিষয়টা নিয়ে, তাই না? বলটা তো উপরের দিকে যাতায়াত করতেছিল, তার আদি বেগটা তো উপরের দিকেই ছিল লিফটের সাথে সাথে, তাই না? তো লিফটটা উপর দিকে উঠতেছে, বলটা উপর দিকে উঠতেছে। ইট মিনস ইউ কত উপরের দিকে, ইউ কিন্তু উপরের দিকে। এবার আসো, বলটা যখন একটা ডিস্টেন্স কভার হওয়ার পরে সে যখন নিচের দিকে পড়ে গেল, অর্থাৎ তার এবার কিন্তু গতিটা নিচের দিকে চলে যাচ্ছে। আমি কিন্তু বলের গতির কথা বলতেছি, আমি আবার বলতেছি, আমি লিফটের গতিতে কথা বলতেছি না। তো আমি কিন্তু এইচ কে উপরের দিকে ধরবো না, কারণ আমি লিফটের এস নিয়ে কথা বলতেছি না, আমি বলের এস নিয়ে কথা বলতেছি। ইট মিনস এই এসটুকু, এই এস নিয়ে আমি কথা বলতেছি। তাহলে এই এসটা কোন দিকে ভাইয়া? এই এসটা কিন্তু নিচের দিকে, এই এসটা কিন্তু নিচের দিকে, তাই না? এরপরে আসো, কেন বললাম নিচের দিকে, কারণটা কি? সে বলটা নিচের দিকে পড়তেছে, এখন তোমার হাত থেকে বলটা মেঝের দিকে পড়তেছে। তো হাত থেকে মেঝের দিকে, নিচের দিকে পড়তেছে বলটা। তো দা এইচ ইজ ডাউনওয়ার্ড, এইচ কিন্তু ডাউনওয়ার্ড, এবার আপওয়ার্ড কিন্তু না। এবার আসো, বলটা যখন তোমার লিফটের মেঝেতে আঘাত করবে, ওই মুহূর্তে তার ভেলোসিটি কোন দিকে হবে? অবভিয়াসলি নিচের দিকেই তো হবে। বুঝলাম সে উপরের দিকে উঠতেছে, বাট তার বলের গতিটা কিন্তু নিচের দিকেই হচ্ছে তখন ওই মোমেন্টে, তাই না? তো ভি কিন্তু নিচের দিকে, এন্ড জি অবভিয়াসলি নিচের দিকে। তো এবার দেখো বিষয়টা, তাহলে নিচের দিকটা কিন্তু এবার পজিটিভ, উপরের দিকটা কি? নেগেটিভ। কেন নেগেটিভ? কারণটা হচ্ছে খুবই সিম্পল, যে এবার তিনটা কম্পোনেন্ট নিচের দিকে কাজ করতেছে। তো যে দিকে কম্পোনেন্ট বেশি কাজ করবে সেদিকটাকে পজিটিভ ধরবো। তো এবার নিচের দিকটা হচ্ছে পজিটিভ, উপরের দিকটা হচ্ছে নেগেটিভ। তো এবার আসলে আমরা ফর্মুলা করে লিখে ফেলি। ভি কোন দিকে? নিচের দিকে। নিচের দিকটা কি? পজিটিভ, সো রাইট পজিটিভ ভি। ইউ কোন দিকে? উপরের দিকে। উপরের দিকটা কি? নেগেটিভ। সো এবার তুমি কি লিখবা তাহলে? মাইনাস ইউ। বুঝতে পারছো সবাই? এখন বললা ভাইয়া আপনি মাইনাস ইউ কেন লিখলেন? বেগ কি জীবন নেগেটিভ দেখছেন? না, বেগ কোনোদিন নেগেটিভ হয় না, এটা সাইন রুল। এই রুল অনুসারে বেগটা নেগেটিভ হচ্ছে না, বেগের দিকটা নেগেটিভ হচ্ছে। দ্যাটস ওয়াই তুমি এখানে নেগেটিভ ইউ লিখছো, নেগেটিভ ইউ লিখছো, বাট বেগ কিন্তু নেগেটিভ না। লিফট কি তোমার হচ্ছে -10 মিটার/সেকেন্ড বেগে উপরের দিকে উঠবে, নাকি 10 মিটার/সেকেন্ড থেকে উপরের দিকে উঠবে? অবভিয়াসলি ইউ হচ্ছে তোমার পজিটিভ অলওয়েজ, বাট দিকটা হচ্ছে এবার কি হবে? সূত্র অনুসারে বা আমাদের রুল অনুসারে নেগেটিভ হবে। অবভিয়াসলি এখানে নিচের দিকে জি কাজ করতেছে, অবভিয়াসলি প্লাস জি এন্ড টি। নাম্বার 2 তে চলে আসো। বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে? মাইনাস ইউ হোল স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ। অর্থাৎ ইউএস যেহেতু মাইনাসের উপরে স্কোয়ার আছে, সো এটা তোমার মানে অটোমেটিক ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ হয়ে গেল। বুঝতে পারছো? এটাতে কোনো আমাদের প্রবলেম নেই, এটাতে কোনো ঝামেলা হয় নাই আর কি। এটা আর কি নর্মালি যেটার মতোই হয়ে গেছে আর কি, এটার মতোই হয়ে গেছে। নাম্বার 3 তে চলে আসো। নাম্বার 3টা হচ্ছে যে এই যে এই ফর্মুলাটা যে এইচ, তাহলে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে, এবার আসো আবার সেম ভাবে, আমার নিচের দিকে হচ্ছে পজিটিভ, ইউ কাজ করতেছে উপরের দিকে, তো মাইনাস ইউটি, এন্ড জি পজিটিভ, এইচও পজিটিভ, সো প্লাস হাফ জিটি স্কোয়ার হয়ে গেল। তাহলে যে এইচও পজিটিভ, জিও পজিটিভ। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের স্পেশাল কেস, যে একটা তিনটা সূত্রের প্রতি সব জায়গায় ইউ কিন্তু নেগেটিভ হয়ে গেছে। তো এই ট্রিকটা কিন্তু তোমার হচ্ছে অবভিয়াসলি তোমার যে অঙ্কগুলো আসবে সে অঙ্কগুলো তুমি কিন্তু ভালোভাবে কাজে লাগাতে পারবা, ঠিক আছে? তো আহ হ্যাঁ, এবার আসো। তো তোমাদের মোটামুটি আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। তো এবার তোমাদেরকে হচ্ছে আমি তাহলে এবার এই টপিকে কিছু ম্যাথমেটিক্স দেখাই, তাহলে তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। যেমন একজন আপু কোয়েশ্চেন করছো যে ভাইয়া সেকেন্ড কেসে কি অবজেক্টিভের একটা অ্যাক্সেলারেশন থাকবে না, তাহলে অবজেক্টিভের অ্যাক্সেলারেশন কি হবে জি মাইনাস এ? হ্যাঁ, তোমার কোয়েশ্চেনটার অ্যান্সার তুমি এখনই পেয়ে যাবে। আর তোমাকে দুটো আমি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখাবো, তোমার হচ্ছে কাইন্ডলি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমার সাথে সাথে লিখবা, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমি তাহলে মুছে দিচ্ছি। আচ্ছা, মুছার আগে তোমাদেরকে দুটা সূত্র আমি ক্লিয়ার করে দিচ্ছি, দুটা স্পেশাল সূত্র তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। সবাই এখানে একটু ফলো করো। এখানে এখানে সবাই একটু ফলো করো, ঠিক আছে? দেখো, এই যে এখানে যে আমি ইয়াগুলো লিখছি, আমি এখানে একটা সূত্র লিখে দেবো তোমাদেরকে। মনে করো, আমি যদি এটা একটু ক্লিয়ার করে দিই এখানে, এটা আমাদের আর লাগবে না, আমাদের ক্লিয়ার মানে বোঝা হয়ে গেছে তোমাদের, আশা করি।
আচ্ছা, আমি এই সেকেন্ড কেসটা নিয়ে আমি আরো দুটো ফর্মুলা তোমাদেরকে দেখাবো। সেকেন্ড কেসটা নিয়ে, ঠিক আছে? সেকেন্ড কেস আরো দুটো এক্সট্রা ফর্মুলা তোমাদের শিখাই দিচ্ছি নিষ্ক্রিয়তা বস্তুর জন্য। কারণ এটা তোমার সবচেয়ে বেশি পরীক্ষা এটাই আসে, বুঝতে পারছো? খুব বেশি মানে ঘোরাইতে চাইলে এই টপিকটা আসে। ওকে, তাহলে এবার আসো কেস টু নাম্বারটা ভালো মতো, দুটা সূত্র ভালো মতো বুঝো। এই যে তুমি একটা বস্তুকে নিক্ষিপ্ত করছিলে, একটা বলকে নিক্ষিপ্ত করার পরে বলটা কি হবে, একটা ডিস্টেন্স কভার করার পরে সে যখন একটা উচ্চতায় উঠে যাবে, অর্থাৎ তার সর্বোচ্চ উচ্চতা সে যখন উঠে যাবে, তার সর্বোচ্চ উচ্চতা, সে সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে তার বেগটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। কারণ শূন্য না হলে কি হবে না, সে মাটির দিকে আবার পড়তে পারবে না। অবভিয়াসলি তার সর্বোচ্চ উচ্চতায় গিয়ে কিন্তু তার বেগটা কি হবে, শূন্য হবে। তো ভালো মতো বুঝো। তাহলে এবার আসো যে এই যে তোমার লেকচারের ফর্মুলাটা নাম্বার ওয়ান, যে ফর্মুলাটা লিখছে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তো এখানে ভি যদি জিরো হয়, জিরো লিখে ফেলো, ইউ মাইনাস জিটি। তাহলে এখানে তুমি এই ইউটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস ইউ ইজ ইকুয়াল টু মাইনাস জিটি। সো ইউ ক্যান রাইট টি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ইউ বাই জি। এই যে টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি তুমি লিখছো, এটা কি আসলে? এটা হচ্ছে, এটা হচ্ছে কিন্তু ভাইয়া কি বলতো, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। লেখা রাখো সবাই, এগুলা পরীক্ষায় কিন্তু এমসি করতে ভালো মতো আসে, বারবার আসে এগুলা, এবং তোমাদের এগুলা গ নাম্বারও অনেক সময় দিয়ে দেয়, সৃজনশীলে দিয়ে দেয়, বা এমসি করতে তোমার দিয়ে দেয় কিন্তু। সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, ঠিক আছে, উঠতে সময়, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, বুঝতে পারছো? টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। এবার আসো, সে সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে, উঠে যাওয়ার পরে তার বেগটা শূন্য হয়ে গেছে, সে কি আবার নিচে থেকে পড়বে না? সেম কেস, আবারও সেম কেস। আহ সে যেহেতু টি টাইম সময় উপরের দিকে উঠছে, তাহলে এখন সে আবার টি টাইম সময় নিচের দিকে নামবে। এটা মাথায় রাখবা। অর্থাৎ তুমি যাকে যেই ভেলোসিটিতে উপরের দিকে নিক্ষেপ করছিলা, সে আবার সেম ভেলোসিটিতে নিচের দিকে পড়া শুরু করবে। শূন্য থেকে পড়া শুরু করবে যখন সে একদম মাটিতে পৌঁছাবে, যখন সে আঘাত করবে, ওই আঘাত করা মুহূর্তের যে বেগটা এবং তার আহ, নিক্ষিপ্ত যে বেগটা ছিল, সেই বেগটা হলে সমান হবে। মাথায় রাখবা এটা, ঠিক আছে? অনলি ফর নিক্ষিপ্ত বস্তু, খারাপ ভাবে, মানে খারাপ উচ্চতায় নিক্ষিপ্ত বস্তু তুমি যদি এভাবে নিক্ষেপ করো সেটা কিন্তু হবে না। এভাবে খারাপ ভাবে নিক্ষেপ করতে হবে, খারাপ ভাবে, ঠিক আছে, একদম লম্ব ভাবে নিক্ষেপ করতে হবে। ইন দ্যাট কেস তোমার হচ্ছে উড্ডয়ন কাল আর পতন কাল সমান হবে। অর্থাৎ বস্তুটা উপরের দিকে উঠলো, তার বেগটা শূন্য হয়ে গেল, সে আবার নিচের দিকে পড়া শুরু করবে। অর্থাৎ পতন কাল তার সেম হবে, মিনস তার পর্যায়কাল। এটাকে বলা হয় হচ্ছে টোটাল পর্যায়কাল। ক্যাপিটাল টি ইজ ইকাল টু হচ্ছে টি প্লাস টি, অর্থাৎ উড্ডয়ন কাল, পতন কাল, অর্থাৎ টু টি। তো টু টি, তার মানে হচ্ছে টু ইউ বাই জি। টি ইজ ইকাল টু কি হবে, টু ইউ বাই জি। তো আমি এটা জাস্ট একটু ক্লিয়ার মুছে দিচ্ছি জায়গাটা, ঠিক আছে, টু ইউ বাই জি। ওকে, তো এটা তাহলে কি হয়েছে, এ কি হচ্ছে তাহলে নিক্ষিপ্ত বস্তুর টোটাল পর্যায়কাল, অর্থাৎ তার উপরে উঠতে এবং নিচে নামতে যে সময়টা, সেটা তোমার হচ্ছে টু ইউ বাই জি, টোটাল পর্যায়কাল। এবার আসো, আরেকটা ফর্মুলা দেখাবো, সেটা হচ্ছে এইখান থেকে আসে, এই যে এই ফর্মুলা থেকে। অর্থাৎ এবার মনে করো তোমাকে, তুমি বের করছো যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় হচ্ছে টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। এখন তোমাকে বের করতে বলো ভাই, তাহলে সর্বোচ্চ উচ্চতা উচ্চতা কত হবে? তাহলে সর্বোচ্চ উচ্চতা কত হবে? ওকে, বের করে ফেলি আমরা, চলো। দেখো এখানে এই যে তোমার বি স্কোয়ার, সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হবে, শেষ বেগটা কত হবে, জিরো হবে। সো জিরো ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস জি। এবার ক্যাপিটাল এস দাও, যেহেতু সর্বোচ্চ উচ্চতা, তো আমি ক্যাপিটাল এস দিব। তাহলে এটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে তুমি সুতরাং তাহলে কি দাঁড়াচ্ছে, ইউ স্কোয়ার বাই টোয়াইস জি। এটা হচ্ছে একটা খারাপভাবে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা, এবং এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, এবং এটা হচ্ছে তোমার তার সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় প্লাস উচ্চতা থেকে ভূমিতে পতিত হতে টোটাল পতনকাল, যোগ করলে যেটা হয় পর্যায়কাল, সেই পর্যায়কাল। তো তিনটা ফর্মুলা ভালো মাথায় রাখবা, এখান থেকে কিন্তু ম্যাথ আসে। ওকে, তো আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, আচ্ছা, আমাকে একজন কোয়েশ্চেন করছো যে ভাইয়া কেস টু তে প্রবলেম হইতেছে, কেস টু তে জি নেগেটিভ হইলো কেন ভাইয়া? হ্যাঁ, আমি আবারও তোমাকে জিনিসটা ক্লিয়ার করতেছি। দেখো, তুমি একটা বস্তুকে, তুমি একটা বলকে হচ্ছে উপর দিকে নিক্ষেপ করছিলা, ঠিক আছে? নিক্ষেপ করলে কি হবে, তোমার ইউ কোন দিকে, উপরের দিকে। এবং নিক্ষিপ্ত করার পর যখন সে একটা শেষ বেগে পৌঁছাবে, তখন শেষ বেগটা কোন দিকে ক্রিয়া করবে, উপরের দিকে ক্রিয়া করবে, তাহলে ভি উপরের দিকে। সে নিচ থেকে উপরের দিকে গেছে, তার মানে তার টোটাল ডিস্টেন্সটা কভার করছে কোন দিকে, উপরের দিকে কভার করছে, অর্থাৎ তার এইচও কি হবে, উপর দিকে। কিন্তু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন অর্থাৎ জি,
অলওয়েজ তো ভাই নিচের দিকে কাজ করে। জি কোন উপর কাজ করছে, জি যদি উপর কাজ করতো তাহলে তো ওই বলটা তো আর ভূমিতে ফিরে আসতো না, বলটা তো তোমার হচ্ছে একদম আসমানে উড়ে যেত, তাই না? তো জি কিন্তু চলে নিচের দিকে। তার মানে সবগুলো সূত্রের মধ্যে দেখো জি এর আগে মাইনাস, জি এর আগে মাইনাস, জি এর আগে মাইনাস। তো বাকিগুলো কি, যেহেতু তোমার উপর দিকটাকে পজিটিভ ধরছি আমি এবার, আর নিচের দিকটাকে নেগেটিভ ধরছি, তার মানে দেখো এটা উপরের দিকে, এটা উপরের দিকে, এটা উপরের দিকে। তো উপরের দিকে পজিটিভ, তাই দেখো সবগুলোর আগে পজিটিভ, পজিটিভ পজিটিভ। কিন্তু জি, জি নিচের দিকে, আর নিচের দিকে কি ধরছে আমি, নেগেটিভ ধরছে, নেগেটিভ। তো জি নিচের দিকে, তো তার মানে কি সব জায়গায় মাইনাস চলে আসবে। হ্যাঁ, যে কোয়েশ্চেন করছো সে ক্লিয়ার করছো, ক্লিয়ার হয়েছো তাহলে? আই হোপ তুমি ক্লিয়ার হয়ে গেছো। তো আমি তাহলে এবার আর কোয়েশ্চেন না নিয়ে আমি চলে যাচ্ছি এবার ডিরেক্টলি। হ্যাঁ আচ্ছা, আমাকে একজন কোশ্চেন করছো, মানে আমাদের লাইভ ভিডিও যে চলতেছে, লাইভে কোশ্চেন করছো যে ভাইয়া স্যার লিফটের গতির ক্ষেত্রে কি হবে? হ্যাঁ আমি কিন্তু একটু আগে বলের গতি দেখাইছি, তাই না? হ্যাঁ, লিফটের গতির ক্ষেত্রে কিন্তু আর স্পেশাল, স্পেশাল কেস হবে না। লিফটের গতির ক্ষেত্রে তো তোমার হচ্ছে নর্মাল জিনিস, আর নর্মালি হচ্ছে লিফটটা আর কি উপরের দিকে উঠতেছে নর্মালি। এটা তো আসলে কোনো পরন্ত বস্তু না, কোনো নিক্ষিপ্ত বস্তুও না, এটা তো তোমার এই এই কনসেপ্টের মধ্যেই, কনসেপ্টের বাইরের জিনিস এটা। বুঝতে পারছো জিনিসটা? আর নিক্ষিপ্ত বস্তু মানে কি, সে আমি নিক্ষেপ করছি, লিফট থেকে আমি নিক্ষেপ করতেছি, লিফট তো নিচে থেকে উপরের দিকে উঠতেছে, সে তো নিচে থেকেই উঠতেছে, তো আর আমি নিক্ষেপ করতেছি না। সো এটা কিন্তু এই কেসের মধ্যে পড়বে না। যে কোয়েশ্চেন করছো, আই হোপ তোমার কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়ে গেছে। তো এবার আমি ম্যাথ করবো, আমি টাইম নষ্ট করবো না, আমাদের আরো অনেক টপিক দেখাতে হবে তোমাকে। তো আমি কোয়েশ্চেন নিচ্ছি না, আমি রিলি সরি। আমি তোমাকে এখন ম্যাথ দেখাবো, তো ম্যাথ দেখে তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই 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 ম্যাথটা লেখো আমার সাথে সাথে, সবাই আমার সাথে সাথে ম্যাথটা লেখো। ধরো যে ঊর্ধ্বমুখী বা ঊর্ধ্বগামী, ঊর্ধ্বগামী একটি বেলুন থেকে, আমার এখানে বাংলা লিখতে একটু প্রবলেম হয়, তো আমার কথাটা সবাই ফলো করো। ঊর্ধ্বগামী একটি বেলুন থেকে একটি বস্তু ছেড়ে দেওয়া হলো, একটি বস্তু ছেড়ে দেওয়া হলো। বস্তুটি নিক্ষে নিক্ষেপের সময়, আমি আবারও বলতেছি, আমার কথা সবাই ফলো করে কোয়েশ্চেনটা তুলে ফেলো, নাহলে কিন্তু আবার লেখা আমার বুঝতে পারবে না। বস্তুটি নিক্ষেপের সময় বেলুনটি ভূমি হতে ধরো যে 1764 মিটার উপরে ছিল। বস্তুটি 20 সেকেন্ড, 20 সেকেন্ডে ভূমিতে পৌঁছায়। ঠিক আছে, ভূমিতে পৌঁছায়। এখন বস্তুটি ফেলে দেওয়ার সময় বেলুনের বেগ কত? বস্তুটি ফেলে দেওয়ার সময় বেলুনের বেগ কত? অথবা, অথবা বস্তুটির বেগ কত? মানে সেম জিনিস, সেম কোয়েশ্চেন তোমাকে দিতে পারে, বুঝতে পারছো? তোমাকে বলতে পারে যে ওই বেলুনটা বেগ কত, মানে তোমাকে কোয়েশ্চেন একবার ক্লিয়ার করে দিচ্ছি। ধরো যে একটা বেলুন, ঠিক আছে, একটা উঠবে, ধর মনে করো যে মাটির মধ্যে একটা বেলুন ছিল, এটা এখন আকাশের দিকে উপরের দিকে উঠতেছে। ঠিক আছে, মনে করো যে এই হচ্ছে বেলুনটা, এই হচ্ছে বেলুনটা, সে এখন উপর দিকে উঠতেছে, মনে করো যে একটা গ্যাস বেলুন উপর দিকে সে উঠতেছে। ঠিক আছে, সে মাটি থেকে মনে করো যখন, এখন এটার মধ্যে একটা বস্তু বাধা ছিল, মনে করো যে এটার মধ্যে একটা বস্তু বাধা ছিল। এই বস্তুটা এখন সে যখন একটা ডিস্টেন্স কভার করলো, সাপোজ ধরো সেই ডিস্টেন্সটা হচ্ছে, মনে করো সেই ডিস্টেন্সটা হচ্ছে এইটা, 8 = 1764 মিটার। এই সময় বস্তুটি হচ্ছে আহ মানে সেই বস্তুটাকে ছেড়ে দিছে আর কি। সে যখন এই উচ্চতায় পৌঁছাইছে তখন বস্তুকে সে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার ফলে এই বস্তুটা তোমার হচ্ছে 20 সেকেন্ডে, ঠিক আছে, সে 20 সেকেন্ডে, সে 20 সেকেন্ডে ভূমিতে পৌঁছাইছে। এখন বস্তুটি ফেলে দেওয়ার সময় বেলুনটা বেগ কত ছিল? এখন যদি তোমার কোয়েশ্চেন করতো যে বস্তুটি ফেলে দেওয়ার সময় বস্তুটার বেগ কত ছিল, তখন তুমি কি কি করতা? এই সেম জিনিস করতা যেটা তুমি হচ্ছে বেলুনের বেগের ক্ষেত্রে করবা। কারণ ওই যে তোমাকে বললাম যে লিফটের বেগ আর বলের বেগ সমান। লিফটের উপর দিকে উঠতেছে, বলটা তো উপর দিকে উঠতেছে ভাই, তার মানে কি বলের আদি বেগ লিফটের আদি বেগ সমান। তো বস্তুটা যখন যে আদি বেগে পড়া শুরু করবে, সেই আদি বেগটা এবং মানে তার যে ইয়ার বেগটা আর কি, বেলুনের যে বেগটা, সমান হবে অলওয়েজ। ওকে, এবার আসো তাহলে। আহ তাহলে ফর্মুলা অনুযায়ী আমি তাহলে কি করতে পারি, তাহলে খেয়াল করে দেখো। বেলুনটা উপরের দিকে উঠতেছে, তার মানে কি এই বস্তুটা কি করতেছে, উপরের দিকে উঠতেছে। তো কম্পোনেন্টস গুলো খেয়াল করে দেখো, আমাদের স্পেশাল কেস কিন্তু এটা, ইউ উপরের দিকে। এখন সে নিচের দিকে পড়া শুরু করছে, সে এখন নিচের দিকে পড়া শুরু করছে, তার মানে এটা হচ্ছে কি তার এইচ।
এটা কিন্তু আমি জাস্ট মানে জাস্ট বোঝানোর জন্য দিছি আর কি, এটা তোমাদের দেখার বিষয় না। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল সেট কত দূর অতিক্রম করবে তাহলে? 1774, তাই তো? 1764, তার মানে এটা হচ্ছে তার এইচ এর ভ্যালু। তাহলে এইচটা কোন দিকে এখন? বস্তুটা নিচের দিকে পড়তেছে, সো এইচ নিচের দিকে। বস্তুটার শেষ বেগ কত হবে? নিচের দিকেই তো হবে, কারণ সে নিচের দিকে যে ভূমিতে পড়বে, এই যে 20 সেকেন্ডে ভূমিতে পৌঁছায়, তো ভি কোন দিকে? নিচের দিকে হবে। সেম সেম জিনিস, সেম কাহিনী। জিও কোন দিকে হবে? নিচের দিকে হবে। সো সবচেয়ে বেশি কোন দিকে কম্পারেন্স কাজ করতেছে? নিচের দিকে। সো উই ক্যান টেক দিস ইজ পজিটিভ এন্ড দিস ইজ নেগেটিভ। ওই যে সেম আমাদের স্পেশাল কেসের মতো। তাহলে কি হয়ে যাবে? ফর্মুলা তাহলে কি বের করতে বলছো আমাকে? তাহলে আমরা এখান থেকে তাহলে আমরা বলতে পারি যে এইচ ইজ ইকুয়াল টু কি? মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো তোমাকে বের করতে হচ্ছে ইউ এর ভ্যালু। ঠিক আছে, তাহলে তুমি ইউ এর ভ্যালুটা বের করে ফেলো, তাহলে আসলে বের করে ফেলি আমরা। তাহলে এইচ মাইনাস হাফ জিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইউটি। তাহলে সুতরাং ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে, তাহলে মাইনাস দ্বারা ভাগ করে দিই, তাহলে হাফ জিটি স্কোয়ার মাইনাস এইচ। ঠিক আছে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এন্ড ডিভাইড বাই কি হবে? টি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে কি এখানে তুমি কি বের করবা? তাহলে বের করে ফেলো। তাহলে যে হাফ ইন্টু 9.8 ইন্টু টি, টি এর ভ্যালু কত? 20, মাইনাস এইচ এর ভ্যালু কত? 1764 ডিভাইড বাই টি এর ভ্যালু কত? 20। তো এটা তুমি সলভ করো, তোমার অ্যান্সার হবে 9.8 মিটার পার সেকেন্ড। তো এই কোয়েশ্চেন সবাই ক্লিয়ার কিনা? দেখো, এটা কিন্তু আমাদের একটা স্পেশাল কেসের একটা ম্যাথ। এভাবে করে ম্যাথ গুলো আসে, যে একই সাথে উপরের দিকে উঠতেছে, পাশাপাশি একটা বস্তুকে তুমি নিচের দিকে ছেড়ে দিছো, তো বস্তুটা নিচের দিকে পড়তেছে। এভাবে কিন্তু করে কিন্তু অঙ্কটা আসে। ঠিক আছে, তো আই হোপ সবাই ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। হুম। তো তাহলে আমি এবার চলে যাচ্ছি। আচ্ছা, আমাকে একজন কোয়েশ্চেন করতে, ভাই বুঝলাম না। আচ্ছা ভাইয়া, বেলুনের অবজেক্টিভ এর ভেলোসিটি সেম কেমনে হবে? আমি বিষয়টা বুঝাই বলি। দেখো, বেলুনটা যখন উপরের দিকে উঠতেছে, তো বেলুনটা তো ইউ আদিবেগ নিয়ে উপরের দিকে উঠতেছে, বেলুনটা তো ইউ আদিবেগ নিয়ে উপরের দিকে উঠতেছে। বিষয়টা বুঝো। তুমি এখানে এটা এটা কেন চিন্তা করবা যে বেলুনটা এখন মানে জিরো বেগে নিচের দিকে পড়া শুরু করবে? তুমি সেটা চিন্তা করবা না। এটা স্পেশাল কেস। যদি তুমি চিন্তা করতে এটা যে বেলুন এখন বক্সটা জায়গায়, বক্সটা নিচের দিকে পড়তেছে, তখন তো তার আদিবেগ জিরো হওয়ার কথা ভাইয়া। ভাইয়া, সেটা তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, এটা তো পড়ন্ত বস্তুর পাশাপাশি ঊর্ধ্বগামী বস্তু। বিষয়টা বুঝবা। ঊর্ধ্বগামী প্লাস পড়ন্ত বস্তু দুটা জিনিসটা কিন্তু ডিফারেন্ট। তো ঊর্ধ্বগামী পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু ইউটা অলওয়েজ সেম হবে। যেই বেগটাতে উপর দিকে উঠতেছে সেই বেগটাতে সে কিন্তু যাতায়াত শুরু করবে। এটা তার মধ্যে একটা সঞ্চিত শক্তি, স্থিতি শক্তি। এটা এই বিষয়গুলো একটু ক্লিয়ার হবা। একজন কোশ্চেন করতে, ভাই কোনো বস্তুকে যদি একটি ছাদ থেকে উপর দিকে নিক্ষেপ করা হয় তাহলে কি হবে? সেম ঘটনা ঘটবে, নিক্ষিপ্ত বস্তুর মতো সেম ঘটনা ঘটবে। এখানে তো কোনো কিছু বলার মতো নাই আমার, সেম ঘটনা ঘটবে। যেভাবে ওকে নিক্ষিপ্ত বস্তু তোমাকে দেখাইলাম, সেটাই ঘটবে। ভূমি থেকে উপর দিকে নিক্ষেপ করা আর আহ ভূমি আর একটা ছাদ থেকে নিক্ষেপ করা তো একই একই কথা। হয়তো বা এমন আসতে পারে যে সে, ধরো যে এখান থেকে নিক্ষেপ করছো, আহ, সে মনে করো যে এখানে গিয়ে পড়ছে, তাইলে হয়তো বা তার টোটাল এইট হবে, তার টোটাল এইচ। আর এটা হবে তার হতে ছোট একটা, ধরো যেটা তো হবে ক্যাপিটাল এইচ, আর এটা হবে তার ছোট এইচ। ঠিক আছে, তো তুমি এখন টোটাল মানে ভূমির মানে বিল্ডিং এর উচ্চতা যোগ করবা, আবার তার টোটাল এই দৃশ্যযোগ তুমি যোগ করবা। এটাই হয়তো বা পার্থক্য হতে পারে, বাট সেম জিনিস, নিক্ষিপ্ত বস্তুর মতো সেম জিনিস হবে। আচ্ছা, আমাকে একজন কোয়েশ্চেন করছে যে ভাইয়া, তাহলে আমরা যে তোমার সূত্রটা লিখি তাহলে স্যারকে কেটে দিবে? ইম্পসিবল ভাইয়া, কেন কাটবে? তোমার কি মনে হয় যে আমি তোমাকে কোনো আউট অফ টপিকে কোয়েশ্চেন, মানে তোমাকে তোমার টপিকে আসবে না, মানে এনডিসি তে আসবে না এমন কোনো কোয়েশ্চেন তোমাকে লিখছে এখানে? তোমাকে এরকম কোয়েশ্চেন তোমার পরীক্ষায় আসবে, এইচএসসি তে আসবে। এসএসসি, তোমার এসএসসি পরীক্ষা তোমার নাও আসতে পারে। তোমাকে তোমাদের কাছে আমি একদম স্পেশাল কেস গুলো দেখাইলাম আর কি। ঠিক আছে, মানে এটা তোমার হচ্ছে ধর তুমি বলতে পারো যেটা এইচএসসির টপিকের মধ্যে একটা টপিক আর কি, এটা বুঝতে পারছো? আচ্ছা ভাই, আবার বলতেছে ভাইয়া, বইতে তো মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার নাই। ভাইয়া তোমাকে আমি আবারও বলতেছি, তোমাকে প্রথম দুটা কেস দেখাইছি, প্রথম দুটা কেস তোমার বইয়ের কেস। তোমাকে আমি একটা স্পেশাল কেস দেখাইছি, এটা স্পেশাল কেসটা বইয়ের কেস না। ঠিক আছে, এটা তোমার হচ্ছে ধরো যে বলতে পারো যেটা অ্যাডমিশন কেস বা এইচএসসির কেস। তোমাকে আমি একটা স্পেশাল কেস দেখাইছি, তো তুমি স্পেশাল কেসটা শিখো। কারণ না শিখলে তুমি কিভাবে কঠিনটা নিয়ে ভাবতে পারবা? তোমার বিষয়টা হচ্ছে তোমার চিন্তা ধারণাটাকে তুমি একটু আরো ব্রড করো। বুঝতে পারছো? তুমি শুধুমাত্র এক জায়গায় পড়ে থাকবা না। আচ্ছা, আমি তাহলে আর কোশ্চেন দিব না, আমি চলে যাচ্ছি এবার আরেকটা খুবই চমৎকার কোশ্চেন। এই চমৎকার কোশ্চেনটা তুমি যদি বুঝতে পারো তাহলে তোমাদের পুরা নিক্ষিপ্ত বস্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং হচ্ছে ঊর্ধ্বগামী বস্তুটা ক্লিয়ার হয়ে যাবে। সবাই কোশ্চেনটা লেখো।
একটি রকেটের ইঞ্জিন খাড়া উপরের দিকে 21 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে মানে ত্বরণ দিতে সক্ষম। আচ্ছা, 10 সেকেন্ড পর ইঞ্জিন অফ করে দিলে রকেটটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে? উচ্চতায় পৌঁছাবে। ঠিক আছে, আমি আবারও কোয়েশ্চেনটা তোমাকে রিপিট করতেছি যে একটি রকেটের ইঞ্জিন খাড়া উপরের দিকে 21 মিটার পার সেকেন্ড ত্বরণ দিতে সক্ষম। 10 সেকেন্ড পর যদি আমি ইঞ্জিনটা অফ করে দিই, তাহলে রকেটটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? এবার সবাই কোয়েশ্চেনটা ভালো মতো বুঝবে এবং খেয়াল করবে আমি কি বলতেছি। ঠিক আছে, দেখো ভালো মতো বিষয়টা। ভাইয়া, একটা রকেট, ঠিক আছে, সে উপর দিকে উঠতেছে। মনে করি এটা হচ্ছে রকেটটা, এ হচ্ছে তার গ্যাস, সে গ্যাস বের হচ্ছে, রকেটের উপর দিকে উঠতেছে। এখন রকেটটা উপরের দিকে ওঠার সময় সে 21 মিটার পার সেকেন্ড ত্বরণে একটা ডিস্টেন্স কভার করলো। আবার ধরো যে এই ডিস্টেন্সটুকু সে কভার করছে। মনে করছে ভূমি যে তার বেগ ছিল কত, 0 মিটার পার সেকেন্ড, সে তখন 21 মিটার পার সেকেন্ড ত্বরণে সে একটা ডিস্টেন্স উপরের দিকে উঠলো। উঠার পরে তার ইঞ্জিনটা আমি অফ করে দিচ্ছি, অর্থাৎ তার ত্বরণটা আমি অফ করে দিচ্ছি। ত্বরণটা অফ করে দেওয়ার পরে, হ্যাঁ, রকেটটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে এইটা আমাকে বের করতে বলছে। এখন এই যে 21 মিটার পার সেকেন্ড ত্বরণ, 21 মিটার পার সেকেন্ড ত্বরণ, এটা সে কত সময় দিছে? 10 সেকেন্ড সময় পর্যন্ত দিছে। তাহলে টি ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড, তাই না? এখন বিষয়টা দেখো, ধরো যে তুমি হচ্ছে এই যে মনে করো যে আমার আমার মাথার উপরে এখন হচ্ছে তোমার পাখা চলতেছে, ফ্যান চলতেছে। এখন ফ্যানটা যদি আমি অফ করে দিই, ফ্যানটা অফ করে দিলে কি ফ্যানটাকে সাথে সাথে বন্ধ হয়ে যাবে? এটা কোনো যে সাথে সাথে বন্ধ হবে না, কারণ তার মধ্যে একটা গতি ছিল, তার মধ্যে একটা গতি জড়তা ছিল। তোমার গতি জড়তা নিয়ে পড়ছো, তো সেই গতি জড়তার কারণে কি হবে, সে একটা টাইম পরে গিয়ে সে অফ হবে, অর্থাৎ সে আরো কিছুক্ষণ ঘুরবে। ঠিক সেম ভাবে রকেটটা যখন ইঞ্জিনটা অফ হয়ে গেছে, তখন কি রকেটটা অফ হয়ে যাবে? না, তখন রকেটটা আরেকটা ডিস্টেন্স অতিক্রম করবে। ধরলাম যে সেই ডিস্টেন্সটা হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত, এবং এটা হচ্ছে তার কি সর্বোচ্চ উচ্চতা। ঠিক আছে, ধরলাম হচ্ছে এটা H1, না ধরলাম হচ্ছে তোমার এটা S2, এটা S1। ওকে, তার মানে বিষয়টা ভালো মতো ক্লিয়ার হও যে একটা হচ্ছে যে তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে কতটুকু সময় লাগতেছে। ঠিক আছে, আমরা সেই ফর্মুলা দিয়ে অঙ্কটা করবো না। তোমার একটু আগে দেখছিলাম একটা ফর্মুলা রেখে দিয়েছিলাম যে তোমার হচ্ছে যে একটা নিক্ষিপ্ত বস্তুর জন্য সর্বোচ্চ উচ্চতা পৌঁছাতে কতটুকু সময় লাগে বা সর্বোচ্চ উচ্চতা কত, সেটা নিক্ষিপ্ত বস্তু বের করছিলাম। তুমি কিন্তু সেটাতে করবা না। হয়তো লেখা আছে এখানে সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে, সেটা থেকে কিন্তু তুমি ডাইরেক্ট কিন্তু ওই ফর্মুলা ইউজ করতে পারবা না। আমি আগেই বলতেছি, ভালো মতো তুমি আগে কেসটাকে অ্যানালাইসিস করো যে কি ঘটনা ঘটতেছে। প্রথমত ঘটনা হচ্ছে যে এখানে যে ত্বরণটা এ 20 মিটার পার সেকেন্ড, এই 21 মিটার পার সেকেন্ড ত্বরণটা কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে কাজ করতেছে। তো খেয়াল করে দেখো, এ হচ্ছে উপরের দিকে, কিন্তু রকেটটার যে গ্র্যাভিটি সেটা কোন দিকে? নিচের দিকে, তাই না? তুমি আগেই বের করে ফেলো তাহলে নিট ত্বরণ। এখন বিষয়টা বুঝো, তাহলে এখানে তোমার দেখো রকেটটা ইউ উপরের দিকে, রকেটটার ভি উপরের দিকে, তাই না? রকেটটার এইচ উপরের দিকে, সবই তো উপরের দিকে, কিন্তু আবার এ উপরের দিকে, তাহলে নেগেটিভটা কি? জি। তাহলে এইটা কি হবে? এটা কি একে অপরকে ইয়া করবে না, ক্ল্যাশ করবে না? তো এই জন্য তোমাকে কিন্তু আগে নিট ত্বরণটা বের করে ফেলতে হবে। তো নিট ত্বরণটা কত? এ মাইনাস জি। খুবই সিম্পল বিষয়। এই যে একটু আগে আমাকে একটা মানে কোয়েশ্চেন করছিলাম, ভাইয়া যে এটা কি জি মাইনাস এ হবে না? না, এটা তো জি মাইনাস এ হবে যদি তোমার জিটা বড় হয়। মানে তোমার যেটা বড় হবে তুমি সেটাই করবা। ধরো যে তোমার এখানে যেমন ত্বরণ দেওয়া আছে কত, 21 মিটার পার সেকেন্ড, বাট আমাদের জি কত, 9.8। তুমি বড়টা থেকে ছোটটা বাদ দাও, যদি তোমার জি বড় হয় তাহলে জি মাইনাস এ করো, যদি এ বড় হয় তাহলে তুমি এ মাইনাস জি করো। কিন্তু কথাটা হচ্ছে কি যে আসলে এ মাইনাস জি করাটাই বেটার। সাপোজ ধরো যে যদি এর ভ্যালু খুবই কম হয় তাহলে সেটা মন্দন হবে, তাই না? তো তুমি অলওয়েজ এ মাইনাস জি করবা, জি মাইনাস এ কখনো করবা না। অলওয়েজ এ মাইনাস জিটাই করার ট্রাই করবা, যেহেতু তোমার হচ্ছে এ পজিটিভ এন্ড জি হচ্ছে নেগেটিভ। এই কেসটার জন্য এ হচ্ছে উপরের দিকে, জি হচ্ছে নিচের দিকে, তো অবভিয়াসলি এ মাইনাস জি করবা। তাহলে কত হচ্ছে এটা, 21 মাইনাস 9.8, তো এটা তোমার হচ্ছে যে 11.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিউটন বের হয়ে গেছে। এবার আসো, এই যে তোমাকে বললাম যে রকেটটা যখন একটা ত্বরণ দিয়ে উপরের দিকে উঠতেছে,
এই যে একটু আগে আমাকে একজন কোয়েশ্চেন করছো ভাইয়া, যে ওই যে লিফটের গতিটা কিরকম হবে, আমি তোমাকে তখন কি বলছিলাম যে ভাই লিফটের গতি কিন্তু এই পড়ন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু কোনোটাই না। কেন বলছিলাম? কারণ লিফটটা তার নিজের ত্বরণের উপর দিকে উঠতেছে, তাই না? তো এখানে কিন্তু নিক্ষিপ্তও না, আবার পড়ন্তও না। সেম ভাবে দেখো একটা জিনিস, রকেট হচ্ছে তার নিজের ইয়া দিয়ে, নিজের ত্বরণ দেশে উপর দিকে উঠতেছে। তাহলে কি এখানে কি সেই ফর্মুলা ইউজ হবে? সেই ফর্মুলা ইউজ হবে না। তাহলে এখানে কোন ফর্মুলা ইউজ হবে? নর্মাল যেটা ফর্মুলা আমাদের, যেটা আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ইউজ করতে পারি, আবার তোমার হচ্ছে যে কোনো একটা নর্মাল কেসের জন্য ইউজ করতে পারি। সেটা কি? ওই যে আমাকে একটু আগে একজন কোয়েশ্চেন করছে, কমেন্টের মধ্যে দেখতে পাচ্ছি যে ভাইয়া আমরা যখন হচ্ছে ওই ছাদের মধ্যে বস্তু নিক্ষেপ করি, বা ছাদ থেকে যখন একটা বস্তু উপর দিকে যায়, তখন তো আমরা মানে বি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি করি। ভাইয়া তুমি কনসেপ্টের মধ্যে তুমি এখনো গোলমাল গোলমাল পাকাচ্ছ। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অলওয়েজ ভি ইজ ইকুয়াল ইউ মাইনাস জিটি হবে, কিন্তু যখন সে নিজে ত্বরণ দিয়ে উপর দিকে উঠবে তখন অলওয়েজ প্লাস হবে। যেমন দেখো এই রকেটটা, সে নিজের ত্বরণ দিয়ে উপর দিকে উঠতেছে, নিজের ত্বরণ দিয়ে। আমাদের সূত্র কি? যে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? মানে ভি ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সরি এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে এস এর বদল হবে হচ্ছে এইচ ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, কিন্তু জিটি স্কোয়ার হবে না এখানে, কারণ এখানে ত্বরণটা কি এ মাইনাস জি, তাই এ মাইনাস জি হবে, এ মাইনাস জি টি স্কোয়ার। এটা হচ্ছে তার উচ্চতা কখন, যখন তার মধ্যে ত্বরণ ছিল, অর্থাৎ সে এ মাইনাস জি ত্বরণে সে 21 মিটার পার সেকেন্ড ত্বরণ উপরের দিকে টানতেছে, জি আবার নিচের দিকে টানতেছে, তাহলে এ মাইনাস জি ত্বরণ। তো সে হচ্ছে এ মাইনাস জি ত্বরণে এখান থেকে এইখানে পৌঁছাইছে। বুঝতে পারছো সবাই? সে হচ্ছে এখান থেকে এখানে পৌঁছাইছে। তার মানে ইউ কত এখানে? ইউ হচ্ছে 0 × টি প্লাস হাফ, তাহলে এটা তোমার 11.2 ইন্টু টি স্কোয়ার ভ্যালু কত? তার সে 10 সেকেন্ড ধরে তার মধ্যে ত্বরণ কাজ করছে, তাহলে এটা কত হবে? 11.2 ইন্টু, তোমার হচ্ছে এখানে হাফ আছে একটা, সরি এখানে একটা হাফ আছে, ইউটি প্লাস হাফ এ মাইনাস জি টি স্কোয়ার, সো হাফ ইন্টু 11.2 ইন্টু 10 স্কোয়ার, তাহলে এটা ভ্যালুটা কত হবে? 560। এটা কিসের মান? এটা H1 এর মান। কেন বললাম? কারণ সে 10 সেকেন্ড সময় তার মধ্যে হচ্ছে ওই ত্বরণ কাজ করছে, ইট মিনস 10 সেকেন্ড সময় ধরে সে এ মাইনাস ডি ত্বরণের উপরের দিকে উঠছে। এখন তার ত্বরণ শেষ, তার ত্বরণ নাই হয়ে গেছে। এবার বিষয়টা বুঝো, তুমি যখন একটা বলকে উপরের দিকে নিক্ষেপ করতেছিলা, তখন তুমি বলটাকে একটা বেগ দিয়ে নিক্ষেপ করতেছিলা উপরের দিকে, তাই না? তো ওইটা কি হচ্ছে? এটা নিক্ষিপ্ত বস্তু। বিষয়টা খেয়াল করে দেখো তো, রকেটটা যখন ত্বরণটা অফ হয়ে যাবে, তখন রকেটটা কিন্তু অলরেডি 0 মিটার পার সেকেন্ড থেকে সে কিন্তু অলরেডি এখানে ভি মিটার পার সেকেন্ড, সে কিন্তু ভি বেগে চলে আসছে অলরেডি। এবং সে যখন ত্বরণটা তার অফ হয়ে যাচ্ছে, তখন কিন্তু ভাইয়া সে কিসের ন্যায় আচরণ করবে? সে কিন্তু নিক্ষিপ্ত বস্তুর ন্যায় আচরণ করবে। সবাই কেসটা ক্লিয়ার হয়ে যাও, যে যখন তার মধ্যে ত্বরণ ছিল তখন কিন্তু নর্মাল কেস, একদম নর্মাল কেস, এখানে উপরে উঠুক নিচে উঠুক অলওয়েজ প্লাস হবে। এখানে কোনো পজিটিভ নেগেটিভ কোনো বিষয় আসতেছে না, এটা একদম নর্মাল কেস। না পরন্ত বস্তু, না নিক্ষিপ্ত বস্তু, না কোনো স্পেশাল কেস, কোনো কেস না। যখন তার আবার ত্বরণ আছে, ত্বরণ নাই হয়ে গেছে, তার মধ্যে একটা ভ্যালোসিটি জমা হয়েছে, ধরলাম ভি ভ্যালোসিটি। এখন হচ্ছে ভি ভ্যালোসিটি কথা কি করবে? উপর দিকে ওঠা শুরু করবে, যতক্ষণ পর্যন্ত না তার মধ্যে বেগ শূন্য হয়। নিক্ষিপ্ত বস্তুর মধ্যে তো আমি এটাই পড়ছি, যে যতক্ষণ পর্যন্ত নিক্ষিপ্ত বস্তু যতক্ষণ পর্যন্ত তার বেগ শূন্য না হয়, ততক্ষণ পর্যন্ত সে উপরের দিকে উঠবে। উঠার পর তার বেগ শূন্য হয়ে গেছে, নিচের দিকে পড়া শুরু করবে। রকেটটাকে তো সেম জিনিসটা হচ্ছে, যে সে যত তার মধ্যে যে ভ্যালোসিটি জমা হয়েছে, সে ওই ভ্যালোসিটি দিয়ে ত্বরণ অফ হয়ে যাওয়ার পরে সে আরো কিছু ডিস্টেন্স অতিক্রম করছে, ধরলাম হচ্ছে কি H2। H2 ডিস্টেন্স কভার করার পরে তার এইখানে গিয়ে তার ভ্যালোসিটি শূন্য হয়ে গেছে একেবারে। ধরলাম হচ্ছে এটা ভি প্রাইম, এটা তোমার টোটাল ভি। এবার সবার ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তার মানে তার টোটাল একদম সর্বোচ্চ উচ্চতা কিন্তু বেগ শূন্য, সেটা কিন্তু আমরা লিখছি সর্বোচ্চ উচ্চতায় বেগ কত। কিন্তু এই মিডল পয়েন্টে কিন্তু তার বেগ শূন্য না, মিডল পয়েন্টে কিন্তু সে তোমার নিক্ষিপ্ত বস্তু নিয়ে আচরণ করতেছে। যেভাবে করে একটা বস্তুকে আবার বেগ দিয়ে নিক্ষেপ করতেছি, সেইভাবে রকেটটাও একটা বেগ দিয়ে এখন নিক্ষিপ্ত হচ্ছে উপরের দিকে। এবার সবাই আমাকে বলো, জুমে যারা আছো এবং যারা আমার কমেন্টে লিখতেছো, যারা ক্লাস করতেছো আমাকে ফেসবুকে, সবাই বলো যে ভাইয়া আমি টপিকটা ক্লিয়ার হয়েছে কিনা, নাহলে আমি সামনে আগাতে পারবো না, আমি ম্যাটটা ফরওয়ার্ড করতে পারবো না। সবাই বলো যে কারো কোনো মানে কোনো মিসকনসেপশন আছে কিনা এটাতে। আমি ওয়েট করতেছি তোমাদের মানে কমেন্টের জন্য। ওকে, হ্যাঁ হ্যাঁ, কমেন্ট, হ্যাঁ তোমাদের মধ্যে, হ্যাঁ তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আই হোপ।
হ্যাঁ, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অবজেক্টের কোনো নিজস্ব অ্যাসেলারেশন থাকে না। কিভাবে থাকবে? তো তুমি দিচ্ছ অ্যাসেলারেশন, তাই না? তার অ্যাসেলারেশন তো তুমি যাকে নিক্ষেপ করে দিতেছো, সে কিন্তু সে কিন্তু 0 মিটার/সেকেন্ড বেগে সে কিন্তু নিক্ষিপ্ত হচ্ছে না, সে কিন্তু একটা ভ্যালোসিটিতে নিক্ষিপ্ত হচ্ছে। যেমন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু তুমি তাকে ছেড়ে দিচ্ছ, অর্থাৎ তার পক্ষে জিরো জিরো মিটার পার সেকেন্ড বেগ ছিল। মানে তার ভ্যালোসিটি ছিল কি 0 মিটার/সেকেন্ড। কিন্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তো 0 মিটার/সেকেন্ড না, কারণ যদি 0 মিটার/সেকেন্ড হয় ভাই, তাহলে তুমি কিভাবে সেটা উপর দিকে নিক্ষেপ করবা? বুঝছো বিষয়টা বুঝতে পারছো? তাহলে এবার আসো, তাহলে আমাকে এই বেগটা বের করতে হবে, ভি প্রাইম। ভি প্রাইম বের করে ফেলি। ভি প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে? ভি প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে বি প্রাইম বের করার ক্ষেত্রে কিন্তু কোনো পরন্ত বস্তু সূত্র না, কোনো নিক্ষিপ্ত বস্তু সূত্র না, কোনো সূত্র না, কারণ এখানে কিন্তু এ ছিল, এখানে কিন্তু ত্বরণ ছিল। এই এই ভি প্রাইমে পৌঁছাতে কিন্তু তার ত্বরণ ইউজ হয়েছে। এখানে কিন্তু কোনো সূত্র ইউজ হবে না, নর্মাল ফর্মুলা, নিউটনের নর্মাল ফর্মুলা, যে বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে কিন্তু সেম ভাবে এইচ ইজ ইকুয়াল টু ইউ ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, এটা কিন্তু নিউটনের নর্মাল ফর্মুলা আমি ইউজ করছি, কোনো পরন্ত বস্তু না, কোনো নিক্ষিপ্ত বস্তু না। আগে বলে দিচ্ছি, হয়তো মিল লাগতেছে তোমার কাছে দেখতে, বাট মিল না কিন্তু অ্যাকচুয়ালি। সো দিস ইজ ইউ প্লাস এটি। এটি হবে না, এ মাইনাস জিটি হবে। ইউ হচ্ছে 0, এই যে ইউ 0 প্লাস 11.2, পি কত 10, তাহলে এটা কত হবে? এটা তোমার হবে হচ্ছে 112 মিটার/সেকেন্ড। তাহলে আমি ভি প্রাইম পেয়ে গেছি। এবার আমাকে বের করতে হবে সর্বোচ্চ উচ্চতা কত। সেটা বের করার জন্য এখন এই যে এস টুটা কি? এই এস টুটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর এস টু, নিক্ষিপ্ত বস্তু। তোমাদেরকে আমি একটু আগে দেখাই দিয়েছি ভাইয়া, যে নিক্ষিপ্ত বস্তুর সূত্র হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টয়েস জি, তাই না? তোমাকে দেখা দিলাম একটু আগে যে ভি স্কোয়ার, এই যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টয়েস জি এইট। তো শেষ বেগ হচ্ছে তোমার 0, তার মানে এখানে একটা 0 হয়ে গেলে কি হবে? 0 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, সরি মাইনাস টয়েস জি এইট, এটা মাইনাস, সরি এটা মাইনাস, ঠিক আছে, এটা মাইনাস, মাইনাস টয়েস জি। তাহলে তোমার হচ্ছে কি হবে? এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টয়েস জি। এই তোমাকে একটু আগে করে দিলাম না ফর্মুলাটা, এখন তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি। সো দিস ইজ এইচ টু, এন্ড ইউ এর জায়গায় তুমি কি লিখবা? ভি প্রাইম স্কোয়ার। যেহেতু সে এই বেগ দিয়ে পদ্ধতিতে নিক্ষিপ্ত হচ্ছে, সে কিন্তু ইউ বেগে নিক্ষিপ্ত হচ্ছে না, সে কিন্তু ভি প্রাইম বেগে নিক্ষিপ্ত হচ্ছে। সো এটা জাস্ট ফলো করো আমাকে। তাহলে কি ফলো এখানে? তাহলে যে 112 হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে টয়েস 2 ইন্টু 9.8, দিস ইজ 640 মিটার। ওকে, সো এখন জাস্ট তোমার কাজ, এইচ ইজ ইকুয়াল টু এইচ ওয়ান প্লাস এইচ টু, 560 প্লাস 640, দিস ইজ 1200 মিটার। শেষ অ্যান্সার। এই কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়ে গেছে। তার মনে হয় না আর ওই ছাদের মধ্যে দাঁড়ায় বস্তু নিক্ষেপ করছে, এটা তো ছাদের মধ্যে দাঁড়ায় নিক্ষেপ হচ্ছে, দেখো তো, এটাও কি ছাদের মধ্যে দাঁড়ায় নিক্ষেপ? ধরো যে এখানে ছাদ, এটা ধরো যে এখানে একটা ছাদ, আর এখান থেকে তুমি বস্তু নিক্ষেপ করছো, তো একই তো কেস, সেম কেস না? তো তোমাকে আমি এই অঙ্কটা করার মাধ্যমে তোমাদের যত রকমের মানে প্রশ্ন হতে পারে সব তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। এন্ড নেক্সট টাইম যদি তোমাদের কোনো ধরনের প্রবলেম থাকে এরকম বিষয়, তোমাকে আমাকে অবশ্যই তোমার ইনবক্সে জানাবা, ঠিক আছে? ক্লাসের মধ্যে কোয়েশ্চেন নিচ্ছি না আমি, তোমার অবশ্যই আমাকে ইনবক্সে জানাবা। যদি তোমাদের কোনো টপিকের মধ্যে মিসকনসেপশন থাকে আমাকে ডাইরেক্ট ইনবক্সে নক করবা, অথবা এই যে আমাদের যে লাইভ ভিডিওটা, এই লাইভ ভিডিও তোমরা হচ্ছে আমাকে কমেন্টে জানাবা কোয়েশ্চেনটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত রাখলাম। সো এটা গেল হচ্ছে আমাদের তাহলে টোটালি এটা। ওকে, তো এবার আমি আসি তোমার হচ্ছে আমাদের লাস্ট টপিক, এই টপিকটার মাধ্যমে আমাদের ক্লাসটা আমি শেষ করে দিব আজকে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, বি বের করার ক্ষেত্রে সূত্র মাইনাস হলো না কেন? ভাইয়া তোমাকে আমি আবারও একটা কথা বলতেছি, যে এখানে যে বি প্রাইমটা তুমি বের করছো, এই বি প্রাইমটা তো ভাই কোনো নিক্ষেপ্ত বস্তু না, কোনো পরন্ত বস্তু না, এটা ত্বরণ দিয়ে বের হয়েছে, ত্বরণ। সূত্র তো একটাই, বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এখানে আবার তুমি কেমনে মাইনাস দিবা? বিষয়টা বুঝো না? এখানে তো নর্মাল নর্মাল জিনিস, তুমি চিন্তা করে দেখো, তুমি মানে ইয়ে করতেছো কেন, মানে মানে গোলাচ্ছ কেন? অনলি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রেই মাইনাস হবে। তুমি যে ভি প্রাইম বের করছো, এটা নিক্ষিপ্ত বস্তু না। ভি প্রাইম বের করার পরে যেটা গতি, সেটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। বাট নিচ থেকে উপরে পর্যন্ত কিন্তু কোনো নিক্ষিপ্ত বস্তু আমি বের করতেছি না এখানে। আচ্ছা ঠিক আছে, আমি আর এখানে টাইম নষ্ট করতেছি না। তোমাদের কোয়েশ্চেন তোমরা আমাকে ইনবক্সে জানাবা অবশ্যই, বা কমেন্টে করবা, আমি কমেন্টে পরে রিপ্লাই দিব ক্লাসের পরে। তো এবার হচ্ছে আমি তাহলে তোমাদেরকে লাস্ট টপিকটা দেখাই। খুবই সুন্দর, অসাধারণ, জোস টপিক বলতে পারো তুমি। এই টপিক তোমাদেরকে আহ, তোমাদের অঙ্ক হয়তোবা আসতে পারে এখান থেকে, হয়তোবা। সেটা হচ্ছে বন্দুকের গুলির অঙ্ক, বা ভেদ সংক্রান্ত, অর্থাৎ একটা গুলি একটা গাছের গুলিতে ভেদ করছে, বা একটা গুলি তুমি মারছো দেওয়ালে ভেদ করছে। সেই গুলিটা হয়তো বা তোমার একটা ডিস্টেন্স পার হওয়ার পরে তার বেগটা অর্ধেক হয়ে গেছে,
বাকি অর্ধেক বেগ পার হইতে তার কতটুকু ডিস্টেন্স পার করতে হবে। এরকম নানান রকম কোয়েশ্চেন থাকে, আজকে সব কোয়েশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। এই টপিক থেকে কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? আমি আই এম নট শিওর যে এইচএসসি তে আসে কিনা, আমি আসলে ভুলে গেছি। বাট এইচএসসি তে আসে, অ্যাডমিশনে আসে, এমসিকিউ তে আসে। এন্ড তোমাদের এসএসসি তে হয়তো বা থাকতে পারে, না থাকতে পারে, কিন্তু এটা থাকার কথা। কারণটা হচ্ছে এটা যে সূত্রটা, এটা তোমাদের একদম নর্মাল সূত্র, যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। এই ফর্মুলার অঙ্ক হচ্ছে এইগুলির ভেজের অঙ্ক। তো 100% থাকার কথা। যে একটি বন্দুকের গুলি একটি বন্দুকের গুলি একটি দেয়ালের মধ্যে 3 সেন্টিমিটার ভেদ করার পর 3 সেন্টিমিটার ভেদ করার পর বেগ অর্ধেক হারায়। ওকে, বেগ অর্ধেক হারায়। এখন কোশ্চেন করছে যে গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর ভেদ করবে। গুলিটি দেয়ালের মধ্যে আর কতটুকু ভেদ করবে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, ঠিক আছে? ওকে, এবার তোমাকে আমি তোমার 3টা টেকনিক শেখাবো, 3টা টেকনিক। নাম্বার 1 হচ্ছে এই ফর্মুলা ইউজ করে। নাম্বার 2 হচ্ছে এটা আমার নিজের স্পেশাল টেকনিক, নিজের বানানো স্পেশাল টেকনিক। নাম্বার 3 হচ্ছে তোমার আহ যেটাকে বলবো হচ্ছে আমি একটা শর্টকাট ট্রিক, এটা শর্টকাট, ঠিক আছে? এটা আমার নিজের বানানো না, ওটা আমি কপি করছি। তো চল তোমাদের আমার তাহলে তুমি প্রথম থেকে এই বিষয়টা ক্লিয়ার হয়ে নি, অঙ্কটা কিভাবে করতে হবে। এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে। মনে করো যে একটা একটা পাখি গাছের মধ্যে, একটা পাখি গাছের ডালে বসে আছে, তুমি পাখিটাকে গুলি করছো। আর পাখিটা মানে গুলিটা হচ্ছে পাখির ভিতরে ঢুকে গেছে। এখন পাখিটা কতটুকু ডিস্টেন্স ছিটকায় পড়বে, আর গুলিটা কতটুকু ডিস্টেন্স পাখিটাকে ভেদ করে যাবে কিনা, এরকম কোয়েশ্চেন পরীক্ষায় আসে। তো সকল ধরনের কোয়েশ্চেন এই একটা অঙ্কের মাধ্যমে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সবাই ফর্মুলাটা লিখে রাখো, যে ইউ স্কোয়ার মাইনাস ইউ প্রাইম স্কোয়ার ডিভাইড বাই এস ইজ ইকুয়াল টু ইউ প্রাইম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এক্স। এই ফর্মুলা তুমি যদি ইউজ করো, এই ফর্মুলা দিয়ে তুমি যে কোনো ম্যাথ খুব সহজে করতে পারবা, এই ধরনের ম্যাথ আসলে। এবার আসো, এবার হচ্ছে যে এখানে তুমি কি করবা। ধরো যে এই যে গুলিটা, সে যে তোমার হচ্ছে অর্ধেক বেগ হারাই ফেলছে। তো অর্ধেক মানে কি? অর্ধেক মানে তোমার হচ্ছে যে হাফ ইন্টু 100। পার্সেন্টেজে নিয়ে যাও, পার্সেন্টেজে। তো পার্সেন্টেজ দিলে কত হবে? 50% না? এটা হচ্ছে 50%। তার মানে তার শুরুতে ধরে নিলাম যে ইউ ইজ ইকুয়াল টু 100%। ইউ প্রাইম কত হচ্ছে? 50%, অর্থাৎ সে অর্ধেক বেগ হারাইছে। এবং শেষ বেগ কত হচ্ছে? 0, অর্থাৎ 0%। তার মধ্যে 0% বেগ বাকি আছে। এস কত? সে 0.03 মিটার প্রবেশ করছে, 3 সেন্টিমিটার প্রবেশ করছে। এখন এক্স এর মান কত? এই হচ্ছে কোয়েশ্চেন, এটাই হচ্ছে মেন কাহিনী, আর কিছু না। এবার তুমি চলে আসো তাহলে অঙ্কের মধ্যে মানগুলো বসাও। 100 স্কোয়ার মাইনাস 50 স্কোয়ার, এই ইউপ্রাইমটা কি? অবশিষ্ট, অবশিষ্ট, ঠিক আছে? অবশিষ্ট, নট যতটা যেটা হারাইছে ওটা কিন্তু না। ধরো যে তোমাকে বলে দিল কোয়েশ্চেনের মধ্যে যে 25% বেগ হারাইছে, এখানে বলে দিল যে 25% বেগ হারাইছে। তখন তুমি এখানে ইউ প্রাইম মান কত বসাবা? নট 25%, বসাবা কত? 75%, যেটা অবশিষ্ট থাকবে সেটা, ঠিক আছে? সো আই হোপ তোমাদের ক্লিয়ার হয়েছে এটা। তাহলে 0.03 ইজ ইকুয়াল টু কত? 50 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। মানে দেখো এই যে ভি এর ভ্যালু কত? 0 না? সো 0 স্কোয়ার এন্ড এক্স। সো উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এক্স ইজ ইকুয়াল টু, তাহলে ক্যালকুলেশন করো, তাহলে 50, এখানে তো 0 বাদ, সো 50 স্কোয়ার ইন্টু 0.03 ডিভাইড বাই 100 স্কোয়ার মাইনাস 50 স্কোয়ার। বাস অ্যান্সার করো, 0.01 মিটার চলে আসবে। এখনই ক্যালকুলেশন করে দেখো ক্যালকুলেটারে, সবাই সবাই এখনই ক্যালকুলেশন করে দেখো। হ্যাঁ, এবং একজন কোশ্চেন করতে ভাই অলওয়েজ 100 ধরবো। হ্যাঁ ভাই, অলওয়েজ 100 ধরবা, অলওয়েজ 100 ধরবা, ঠিক আছে? প্রথম ভেলোসিটি মানে তুমি যখন গুলিটাকে বেগ, মানে তুমি যখন ফায়ার করতেছো তখন কিন্তু অলওয়েজ তার মধ্যে সর্বোচ্চ বেগটাই আছে তার মধ্যে। সে যখন ভেদ করবে তখন তোমার বেগ কমতে থাকবে। এই হচ্ছে তাহলে 0.01 মিটার। এটা হচ্ছে তোমার আমার টেকনিকটা, ঠিক আছে? এটা স্পেশাল টেকনিক, এটা মাথায় রাখবে অলওয়েজ। এবার সাপোজ ধরো
তোমাকে যদি এবার আমি শর্টকাটটা শিখাই, শর্টকাটটা ভালো মতো খেয়াল করে দেখো। শর্টকাটটা সেটা হচ্ছে, তো এখানে যদি লিখি শর্টকাটটা, সবাই একটু লিখে ফেলো শর্টকাটটা। সেটা হচ্ছে যে এস ইজ ইকুয়াল টু এস, সরি, এক্স ইজ ইকুয়াল টু, ধরো যদি আমি এক্স ধরি এটাকে বা এস ধরি, ধরলাম হচ্ছে এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এস এন মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2n-1। এটা একটা প্রচলিত ফর্মুলা তোমার এইচএসসি তে, এই ফর্মুলাতে অনেক সময় অঙ্ক করে স্টুডেন্টরা, ঠিক আছে? এখন এই ফর্মুলাটা দিয়ে তুমি কিভাবে অঙ্কটা করতে পারবা, এই অঙ্কটা, সেই অঙ্কটা তুমি কিভাবে এই ফর্মুলাতে অঙ্কটা করবা, সবাই ভালো মতো বুঝবা। এই যে এই এন, এই এনটা কি? এনটা হচ্ছে যতটুকু হারাইছে অতটুকু। মনে করো যেখানে কতটুকু হারাইছে ভাই, অর্ধেক হারাইছে, অর্ধেক। ঠিক আছে, কতটুকু হারাইছে? এখানে তোমার হচ্ছে অর্ধেক হারাইছে। যেহেতু অর্ধেক হারাইছে, তুমি সেটা লেখা রাখো। তুমি, আমি একটু এটাকে ক্লিন করে দিচ্ছি জায়গাটা। সবাই সূত্রটা ক্লিয়ার হবে, তাহলে তোমাদের এই অঙ্কগুলো করার জন্য আসলে এত ঝামেলা করার দরকার হবে না। জাস্ট ডাইরেক্ট ফর্মুলা ইনপুট করবে, তাহলে তোমাদের অঙ্ক শেষ। এটা তুমি এভাবে লেখো যে অলওয়েজ 1/n অংশ বেগ হারায়, ঠিক আছে? 1/n অংশ বেগ হারায়, তুমি অলওয়েজ এটা এভাবে বের করবা। 1/n অংশ, অলওয়েজ 1/n ধরবা এটাকে। অর্থাৎ যতটুকু হারাবে তোমাকে, ধরো যে তোমাকে বলছে যে 4/5 অংশ হারাইছে, এখন তুমি লেখো এখানে যে 1/n ইজ ইকুয়াল টু হচ্ছে 4/5। 1/n ইজ ইকুয়াল হচ্ছে তোমার 4/5, তাহলে তোমার n এর ভ্যালু কত হবে? n ইজ ইকুয়াল টু 5/4। বুঝতে পারছো সবাই? এখন যেমন দেখো তোমাকে বলছে হচ্ছে অর্ধেক হারায়, তাহলে 1/n কত হবে? 1/n এর ভ্যালু হাফ হবে, তাই না? অর্ধেক, হাফ। তাহলে n এর ভ্যালু কত হবে? 2। তো এখানে ইনপুট করো x ইজ ইকুয়াল টু, s এর ভ্যালু কত? 3 এর ভিতরে, তাহলে 0.03। তাহলে 2 - 1 হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু n এর ভ্যালু কত? 2 - 1, তাহলে দিস ইজ 0.03 ইন্টু 2 - 1 কত? 1, 1 স্কোয়ার মানে কত? 1, সো 0.03 ডিভাইড বাই 4 - 1, সো দিস ইজ 0.03 ডিভাইড বাই 3, দিস ইজ 0.01 মিটার। দেখছো চলে আসছে। সো তোমাদের সবাই ক্লিয়ার হয়েছে বিষয়টা? হ্যাঁ, 3/4 বললে এটা একজন কোশ্চেন করতে, 3/4 বললে কি হবে? যেমন দেখো তাহলে 1/n ইজ ইকুয়াল টু 3 ধরো যে 3/4 অংশ হারাইছে, তোমাকে বলছে 3/4 অংশ হারাইছে। এবার দেখো এইটা কিন্তু এবার অবশিষ্ট না, এই 1/n কিন্তু এবার হারানো বোঝাচ্ছে। তোমরা কিন্তু আবার ওই 1 - 3/4 করে আবার 1/4 এর ভ্যালু কিন্তু আবার 1/n ইজ ইকুয়াল টু 1/4 লিখো না কিন্তু। এখানে কিন্তু 1/4টা কিন্তু এখানে, মানে সরি, এখানে যে 1/n এটা কিন্তু হারানো বেগটা। এটা কিন্তু আগে যেমন আমরা কি করতেছিলাম, অবশিষ্টটা, তাই না? এটা কিন্তু এখানে অবশিষ্ট না। তো সূত্রে কিন্তু মানে প্যাচ আছে এখানে। তো ভালো মতো ক্লিয়ার থাকবা। এই ফর্মুলাটা হচ্ছে, এন এর ভ্যালুটা হচ্ছে কি 1/n, এটা কিন্তু হারানো, এটা কিন্তু অবশিষ্টটা না। আমি আবারও বলতেছি, আগের অঙ্ক যে তোমাকে টেকনিক দেখালাম ওইটা হচ্ছে তোমার অবশিষ্ট, ঠিক আছে? এখন মনে করো, ধরো যে তোমার কোয়েশ্চেনের মধ্যে দিল হচ্ছে যে 60% বেগ হারাইছে। কোয়েশ্চেনের মধ্যে তোমার দিল হচ্ছে ধরো যে 60% বেগ হারাইছে। এখন মনে করো যে তুমি হচ্ছে ওই আমার স্পেশাল যে টেকনিকটা, যে ইউ স্কোয়ার মাইনাস ইউ প্রাইম স্কোয়ার বাই এস ইজ ইকুয়াল টু ইউ প্রাইম স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই এক্স, মনে করো তুমি আমার ওই স্পেশাল টেকনিকটা ভুলে গেছো। তোমার কাছে মনে করো যে এই ফর্মুলা মনে আছে যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এস এন মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইড বাই 2n - 1। তোমার মনে করো যে এই ফর্মুলা মনে আছে। এখন তুমি কি করবা? তোমাকে দেওয়া হচ্ছে 60%, তোমাকে তো ভগ্নাংশ দেওয়া, যেমন আগেরবার তোমাকে বলা হচ্ছে 3/4, হাফ। হ্যাঁ, তোমাকে বলা হচ্ছে তোমার 4/5। এখন এখন তো তোমাকে কোনো ভগ্নাংশ দেওয়া না, এখন তোমাকে বলে দিচ্ছে কি 60%। তুমি কি করবা? সিম্পলি 60/100 করো। কত হয় তাহলে? 6/10, তাহলে 0.6 বা 6/10 না, মানে 0.6 করবা না, মানে 6/10 মানে কি? তুমি 2 দিয়ে কাটো, কত হয় তাহলে? 3/5। দেখছো, তাহলে ভগ্নাংশ কনভার্ট হয়ে গেল। তাহলে 1/n অংশ হারাইছে, তাহলে 1/n এর জায়গায় কত হবে? 3/5। তাহলে n এর জায়গায় কত হবে? 5/3। তো ইনপুট দ্য ভ্যালু x ইজ ইকুয়াল টু, ধরলাম হচ্ছে 0.03 মিটার সাপোজ, 0.03। ওকে, তাহলে তাহলে কত? 5/3, তাহলে হচ্ছে 5/3 -1 হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 5/3 -1। শেষ, অ্যান্সার যেটা হবে সেটাই হয়ে গেল। এবার তোমাকে যদি একটা একটা জাস্ট আমি ট্রিক বলে দিই। সাপোজ ধরো তোমাকে এবার কোয়েশ্চেনের মধ্যে বললো, সাপোজ এবার যদি তোমাকে কোয়েশ্চেনে বলে যে 75, 25%, না ধরলাম যে 75%, ঠিক আছে, 75% বেগ হারাইছে, ঠিক আছে, বেগ 75% হারায়। এখন গুলিটি দেয়ালের মধ্যে
কোশ্চেনটা একটু সাজাইনি, দাঁড়াও। আচ্ছা, এটাকে আমি 75% না বলে 30% বললাম। সাপোজ ধর 30% বেগ হারাইছে। এখন গুলিটির বেগ, গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর ভেদ করলে, ঠিক আছে, গুলিটির দেয়ালের মধ্যে কত দূর ভেদ করলে তার মধ্যে 25% বেগ অবশিষ্ট থাকবে। এবার মনে করো কোয়েশ্চেনটা এভাবে ঘুরাই দিল, বা 25% জায়গায় তোমাকে ভগ্নাংশ দিয়ে দিতে পারে। সো নো প্রবলেম, তুমি যদি মনে করো তোমাকে ভগ্নাংশ দিচ্ছে, তারপর ধরো তোমাকে বলে দিল যে 1/4 অংশ থাকবে, তখন তুমি কি করবা? এটার সাথে 100 গুণ করো, তাহলে হয়ে গেল। মানে মানে তোমার যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তুমি হচ্ছে 100 তে ভাগ করবা, যদি তুমি হচ্ছে ভগ্নাংশ দেওয়া থাকে তুমি তাদের 100 তে ভাগ গুণ করবা, শেষ। তাহলে 25% হয়ে যাবে, তাই না? তো ভগ্নাংশ ভগ্নাংশ দেওয়া থাকে তুমি কিন্তু মানে ভয় পাবা না, বুঝতে পারছো? ভয় পাবা না। তাহলে আসো, এবার তোমার কোয়েশ্চেন কিন্তু আবার একটু ঘুরাই দিচ্ছি। এবার কিন্তু তোমাকে বলে নাই যে আহ তোমার কিন্তু আবার কোয়েশ্চেনের মধ্যে বলে নাই ভাইয়া যে বেগটা শূন্য হয়ে গেছে। এবার কি বলছে যে তার মধ্যে 25% বেগ অবশিষ্ট থাকবে, তাই না? এবার কিন্তু বেগ শূন্য হবে না। এবার তুমি যদি আমার কনসেপ্টে যে তুমি অঙ্কটা করো, অর্থাৎ ইউ স্কোয়ার মাইনাস ইউ প্রাইম স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এস ইজ ইকাল টু কি, ইউ প্রাইম স্কোয়ার, এটা হচ্ছে তোমার ইউ প্রাইম স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এক্স। ওকে, তুমি যদি এই ফর্মুলা অঙ্কটা করতে চাও তাহলে ভালো মতো বুঝো কি করবা। সবার আগে দেখো, আমি তোমাকে আগে বলে দিচ্ছি ভাই, অলওয়েজ ইউ এর ভ্যালু কত? 100। সো ইনপুট দ্য ভ্যালু অফ 100, সো 100 স্কোয়ার মাইনাস এখানে কত লিখবা? এইটা কিন্তু অলওয়েজ অবশিষ্ট বেগটা, অলওয়েজ অবশিষ্ট বেগটা, তার মানে 30% হারাইছে। কত পার্সেন্ট অবশিষ্ট আছে? 70%। সো ভ্যালু হচ্ছে 70% ডিভাইড বাই এস কত? ধরলাম হচ্ছে তোমার 0.03 মিটার। হ্যাঁ, এই এবার আসো, ইউ প্রাইমের ভ্যালু কত? 70। 70 স্কোয়ার মাইনাস, এবার এখানে ভি প্রাইম কত? 0। এবার কি ভি প্রাইম 0 হবে? এবার কিন্তু ভি আর 0 হবে না। এবার কত হবে বলো তো? এবার কিন্তু 25 হবে, তাই না? কারণ যেটা আমার শেষ বেগ, অর্থাৎ শেষ বেগ কত তার? 25% তার মধ্যে অবশিষ্ট থাকবে। So, কত পার্সেন্ট অবশিষ্ট থাকবে? 25%। তাহলে 70 স্কোয়ার মাইনাস কত হবে? এটা 25 স্কোয়ার হবে। বাস, এটাই হচ্ছে আমাদের প্রবলেমটা ছিল। সো বের করে ফেলো, শেষ অঙ্ক। তাহলে এখন যদি এই টেকনিকটা তুমি বুঝে থাকো, তাহলে তোমাদের আশা করি আর কোনো গ্যাঞ্জাম লাগবে না। ওই ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টয়েস এস, এটাকে তুমি মানে বারবার করে ইউজ করবা, ওটাকে তুমি অঙ্কটা করবা, প্রচুর প্রবলেম, তোমাকে অনেক তুমি গোলায় যাবা, ঠিক আছে? কোনো গোলানোর দরকার নাই। তুমি এভাবে মাথা রাখো, বিষয়টাকে এভাবে বসে দিবা। এটা কিন্তু অ্যাকচুয়ালি তুমি এটা থেকে কিন্তু মেনলি এই ফর্মুলাটা আসছে। খেয়াল করে দেখো যে তুমি যদি এখানে একটু জাস্ট লক্ষ্য করে দেখো যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টয়েস এ এস, ধরো যে ফার্স্ট প্রথম ক্ষেত্র, তুমি এখানে এর ভ্যালুটা বের করো, 2 এর ভ্যালুটা বের করো। 2 এ কত হবে? বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই এস, তাই না? 2 এটা বের করতে মানে বন্ধন, তো বন্ধন তো সেম থাকবে। সেকেন্ড ক্ষেত্রে তুমি কি লিখবে তাহলে? আবার সেম ভাবে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টুয়াইস এ এক্স লিখবে এবার, তাই না? তো ভি হচ্ছে এখানে কি হবে? আবার তুমি এখানে 2 এ বের করো, তো 2 এ তুমি নিলা, তো কত হবে? এটা সেম সেম জিনিস, তাই না? তাহলে আবার তোমার কি হবে? যে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই এক্স। এই দেখো, আমি জাস্ট এইটাকে নিছি আর এটাকে নিছি, এটাকে নিয়ে এই যে ফর্মুলা ধরে ইনপুট করছি, দেখছো? এই যে ফর্মুলা, আর এই যে এটা হচ্ছে এটা, এই আমি জাস্ট এটাই করছি। জাস্ট এখানে এই ইউটাকে আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি ইউ প্রাইম, এখানে দিচ্ছি হচ্ছে এটাকে ইউ প্রাইম, এই পার্থক্য, সেম জিনিস। ওকে,